ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস টেকনিক্স। সো আপনার কাছে খেয়াল আছে যে আমরা প্রথম যে টপিকটা দেখেছিলাম, দ্যাট ওয়াজ অ্যাবাউট হোয়াট? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। তো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস যখন আমরা পড়ছিলাম, তখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস ফ্রেমওয়ার্কে আমরা 6টা স্টেপের কথা বলছিলাম। তো সেখান থেকে একটা স্টেপ ছিল ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস। তো ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস আমরা ওভারঅল কিভাবে করে থাকি সেটার একটা ওভারভিউ হচ্ছে আমরা এই টপিকে কভার করব। সো অ্যানালাইসিসের প্লেথোরা অফ টেকনিক্স আছে, এটা লিমিটেড না। সো এখানে আমরা কিছু অ্যানালাইসিস টেকনিক্স নিয়ে কথা বলবো, যেটা কমনলি সবাই ফলো করে বা ফলো করাটা রিকমেন্ডেড। সো আমাদের ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস যখন করতে হয়, আমাদেরকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এর ডাটাগুলোকে প্রসেস করতে হয়। সো আমরা প্রথম আহ, যেটা দেখছি যে আমরা কি কি ধরনের টুলস এন্ড টেকনিক্স ইউজ করি। সো প্রথম যে টেকনিকের কথা আমরা মেন করছি, সেটা হচ্ছে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এর ডেটাকে ইউজ করে আমরা রেশিও অ্যানালাইসিস করে থাকি। সো রেশিও অ্যানালাইসিস ইজ দ্য আইডিয়া, আমার কাছে যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এর ডেটা থাকে, সেখান থেকে আমরা ইজিলি একটা অ্যাবস্ট্রাক্ট নাম্বার থেকে কোনো ধরনের কমেন্ট করতে পারি না, আনলেস উই মেক এ রিলেশন বিটুইন দ্য নাম্বারস অর অ্যামাং দ্য নাম্বারস। আমরা যখন নাম্বারগুলো একটা রিলেটিভ ফর্মে এক্সপ্রেস করি, তখন আমরা সেটাকে বেটার চিন্তা করতে পারি বা বেটার কমেন্ট করতে পারি। সো অ্যানালিস্টরা যেটা করে থাকে, সেটার লং স্টোরি কে আমরা সামারি করলে যেটা হয় সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এর ডেটাকে একটা স্পেসিফিক ফরম্যাটে আপনার কনভার্ট করতে হয় ফর দ্য পারপাস অফ ফেসিলিটেটিং অ্যানালাইসিস। সো এখানে যে অ্যানালাইসিস গুলো শুধু আমরা পরিচিত হব এই চ্যাপ্টারে, দিস ইনক্লুড দ্য রেশিও অ্যানালাইসিস, কমন সাইজ অ্যানালাইসিস এন্ড দ্য রিগ্রেশন অ্যানালাইসিস। সো লেটস সি ওয়ান আফটার অ্যানাদার। রেশিও অ্যানালাইসিস আমরা যেটা বলছিলাম, আমরা অনেকে হয়তো ফ্যামিলিয়ার থাকবেন রেশিও অ্যানালাইসিস এর সাথে। আমরা ট্রাই করি টু মেক এ রিলেশনশিপ অ্যামং দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস ডেটা। এই রিলেশনশিপটা করলে আমাদের বেনিফিট হচ্ছে, প্রথম বেনিফিট হচ্ছে আমরা অ্যাক্রস দ্য টাইম কম্পেয়ার করতে পারি। So, আমি বলতে পারি যে আমি 2023-এর তুলনায় 24-এ কেমন করেছি বা 25-এ কেমন করেছি। এটা হচ্ছে টাইম সিরিজ কম্পারিজন। আরেকটা কম্পারিজন আমরা করতে পারি, সেটা হচ্ছে আপনার আহ, যেটা হচ্ছে আপনার অ্যাক্রস দ্য ফার্ম, সে এক্স কোম্পানি, ওয়াই কোম্পানি, জেড কোম্পানি, তিনটা কোম্পানির মধ্যে কার সিচুয়েশন কেমন, এটা আমরা কম্পেয়ার করতে পারি যখন আমরা তাদের ডেটাগুলোকে রেশিওতে কনভার্ট করি। তো রেশিওকে আমরা এই টাইম সিরিজ আর ক্রস সেকশনাল কম্পারিজন ছাড়াও স্পেসিফিক্যালি আমরা আরো যে যে পারপাস ইউজ করে থাকি। রেশিওস হেল্প আস টু সি দ্য ফিউচার। ফর এক্সাম্পল, আমরা সেলস গ্রোথ একটা রেশিও, কারেন্ট ইয়ার সেলস ডিভাইডেড বাই প্রিভিয়াস পিরিয়ডের সেলস -1। সো এই যে কিভাবে সেলস গ্রোথ হচ্ছিল, সেটা আমাদেরকে হেল্প করে টু গেজ হাউ দ্য সেলস উইল গ্রো ইন ফিউচার। Similarly, how the earnings will grow in future, how the cash flow will grow in future. So ratio help us to see the future. যদি আমরা রেশিও ক্যালকুলেট করছি পাস্ট থেকে, that ratio help us to guess the future. So people can't see the future, but আমরা পাস্ট সম্পর্কে জানি। So future যখন আমরা প্রেডিক্ট করতে চাই, we have to start with the past. আমাদের পাস্ট সম্পর্কে আমাদের কি জানা আছে। Ratio also help us to understand the financial flexibility of firm.
The idea is that firm might have accumulated accruals to be paid, accounts payable কে পেমেন্ট করতে হবে। এখন এটা পেমেন্ট করার মতো ক্যাপাবিলিটি ফার্মের আছে কিনা এটা আমরা বুঝতে পারি কারেন্ট রেশিও বা কুইক রেশিও বা এসিড টেস্ট রেশিও রেশিওস গুলো দেখে। অল অফ দিস আর ক্যাটাগরিজড ইনটু কারেন্ট রেশিও। ফার্ম ঠিক মতো তার লায়াবিলিটিস পেমেন্ট করতে পারবে কিনা সেটা আমরা দেখি ডেট রেশিওর মাধ্যমে। এবং ওভার দ্য টাইম ফার্ম কিভাবে ইন্ডাস্ট্রি কে আউট পারফর্ম করছে অথবা ইন্ডাস্ট্রিকে আন্ডার পারফর্ম করছে সেটা আমরা দেখি। ফার্মে যে অ্যাসেটস গুলো আছে সেগুলোকে ফার্ম এফিশিয়েন্টলি ম্যানেজ করতে পারছে কিনা সেটার জন্য আমরা দেখি there are some ratios which help us to estimate the efficiency of the asset আমরা দেখব। So ratio analysis is a very starting point of the financial analysis, but we need to be aware of some facts যে ratios কে কিভাবে ইউজ করা যাবে কিভাবে ইউজ করা যাবে না। First of all, ratios cannot be thought of as an isolated number. ফর এক্সাম্পল আমরা বললাম যে এক্স কোম্পানি 2024 থেকে 25-এ 10% করে সেলস গ্রোথ তারা পেয়েছে। এখন এই 10% ইজ অ্যাবসলিউট কাইন্ড অফ অ্যাবস্ট্রাক্ট নাম্বার। এটা আপনাকে কোনো ফ্যাকচুয়াল ইনফরমেশন দেয় না আনলেস ইউ কম্পেয়ার ইট উইথ ইটসেলফ ইন দ্য প্রিভিয়াস ইয়ার্স যদি 20% আপনাকে বলা থাকে তখন আপনি বুঝতে পারবেন যে 10% ভালো নাকি। অথবা ইন্ডাস্ট্রিতে যদি এমন হয় আপনার আহ অন্য কোম্পানিজ গুলো পারফর্ম করছে 15% এবার আপনার কোম্পানি 10%, তখন আপনি বুঝতে পারবেন যে whether this 10% is good or not. সো এরকম আমরা এই ব্যাপারে অ্যাওয়ার থাকতে হয়। আরেকটা হচ্ছে প্রবাবলি ক্যান রিকল যে আমরা বলেছি যে অ্যাকাউন্টিং প্রিন্সিপালস রিপোর্টিং স্ট্যান্ডার্ডস ভেরি ফ্রম জুরিসডিকশন টু জুরিসডিকশন। ফর এক্সাম্পল আপনি চাইলেই অ্যাপলের প্রফিটেবিলিটি রেশিওর সাথে বাংলাদেশের একটা কোম্পানি সে ড্যাফোডিল কম্পিউটার্স এটার প্রফিটেবিলিটি রেশিও কম্পেয়ার করতে পারবেন না। কারণ হচ্ছে অ্যাপলকে ফলো করতে হয় ইউএস গ্যাপ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস, আবার বাংলাদেশের কোম্পানিকে ফলো করতে হয় আইএফআরএস। সো কম্পারিজন করার সময় এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে যে তারা কি সেম অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস ফলো করছে কিনা। আপনি যখন ইন্ডাস্ট্রি কম্পেয়ার করবেন তখন আপনাকে দেখতে হবে যে আমি যার সাথে কম্পেয়ার করছি সে কি প্রপার বেঞ্চমার্ক কিনা। ফর এক্সাম্পল বার্জার পেইন্ট, বাংলাদেশে অনেকগুলো পেইন্ট কোম্পানি আছে বাট বার্জার পেইন্ট হচ্ছে অনলি লিস্টেড কোম্পানি। বার্জারের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস ডেটাতে আপনি যে রেশিওস গুলো পেলেন বা ক্যালকুলেট করলেন সেটা আপনি ফার্মাসিউটিক্যালস এন্ড কেমিক্যালস বার্জার এই সেক্টরের মধ্যে আছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। তো সেখানে আপনি ফার্মাসিউটিক্যালস কেমিক্যাল সেক্টর বা এই কেমিক্যালের যে ইন্ডাস্ট্রি সেটার সাথে আপনি কম্পেয়ার করতে পারবেন না। কারণ বার্জার শুধু পেইন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি, সে আদার যেই ডেডিকেটেড কেমিক্যাল ম্যানুফ্যাকচারিং কোম্পানিজ গুলো আছে সেগুলোর মতো না। তো সেখানে তফাৎ আছে। সো আমার কম্পারিজনটা কি হতে হবে, আপনার অ্যাপল টু অ্যাপল কম্পারিজন হতে হবে। আর একটা রেশিও থেকে আপনি সিগনিফিকেন্ট কোনো কমেন্ট করতে পারেন না, আমাদেরকে একটা রেশিও আরেকটা রেশিও দিয়ে ভেরিফাই করতে হয়, কম্পেয়ার করতে হয়। কারণ সব নাম্বারস গুলো রিলেটেড, রেশিওস গুলো রিলেটেড। সো আমরা রেশিও সম্পর্কে একটু পরে আরো একটু ডিটেইলে দেখবো, বাট দ্যাট ইজ দ্য প্রাইমারি এরিয়া
ফর এক্সাম্পল আমি সেলস গ্রোথ এটার কথা বলেছি, প্রফিট মার্জিন বা প্রফিটেবিলিটি রেশিও, এগুলো কোন ক্যাটাগরিতে কিভাবে রেশিও ক্যালকুলেট করে সেটা আমরা একটু পরে দেখছি। আচ্ছা, নেক্সট ওয়ান হচ্ছে আমরা যে রেশিও ইউজ করি, এটাতে যে ডেফিনেশন গুলো ইউজ করি, ডেফিনেশন গুলো অ্যানালিস্ট টু অ্যানালিস্ট ভেরি করে। ফর এক্সাম্পল ডেট রেশিও, এটাকে আমরা জেনারেলি স্পিকিং টোটাল লায়াবিলিটিস ডিভাইডেড বাই টোটাল ইকুইটি অথবা টোটাল অ্যাসেট এভাবে ইউজ করি। বাট অনেক অ্যানালিস্ট রিকমেন্ড করে যে আমি টোটাল লায়াবিলিটিস ইউজ করবো না, আমি শুধু লং টার্ম লায়াবিলিটিস ইউজ করব। আবার অনেক অ্যানালিস্ট বলে যে আমি সব লং টার্ম লায়াবিলিটিস ইনক্লুড করবো না, লায়াবিলিটিস আমি ইন্টারেস্ট বিয়ারিং লং টার্ম লায়াবিলিটিস ইনক্লুড করবো। সো নো অ্যানালিস্ট ইজ ইনকারেক্ট পারফেক্টলি, আই মিন তারা তাদের যে গ্রাউন্ড সেটাতে ওকে আছে, বাট ইউ হ্যাভ টু মেক শিওর দ্যাট যে তারা যে ওয়েতে এটা বলছে এটা কি প্রপার রিজনিংটা অ্যাপ্রোপ্রিয়েট কিনা। নেক্সট ওয়ান, কমন সাইজ অ্যানালাইসিস। Common search analysis gives us the idea that we cannot make a comparison between two companies or three companies যখন তাদের sizes are markedly varied. For example, আহ, আপনি আহ, কার সাথে কার কম্পেয়ার করছেন? ধরে নিলাম আপনি অ্যাপলের সাথে এখন অ্যাপলের সাথে শাওমি যখন কম্পারিজন করছেন, অ্যাপল ইজ এ ট্রিলিয়ন ডলার কোম্পানি আর শাওমি ইজ লেস দেন $1 trillion কোম্পানি অর এ বিলিয়ন ডলার কোম্পানি। এখন আপনি তাদের সাথে কিভাবে কম্পেয়ার করবেন? অথবা অ্যাপল যখন আজকে থেকে 10 বছর আগে বা 5 বছর আগে, তখন তো $3 trillion কোম্পানি ছিল না, বাট এখন $3 trillion কোম্পানি। সো এই ভেরিয়েশনস গুলো আমরা অ্যাকোমোডেট করার জন্য আমরা একটা অ্যানালাইসিস টেকনিক ইউজ করি, সেটাকে বলা হয় কমন সাইজ অ্যানালাইসিস। দ্য আইডিয়া ইজ দ্যাট এটা দুটো ফ্লেভার আছে, একটা হচ্ছে ভার্টিক্যাল সাইজ কমন সাইজ অ্যানালাইসিস, একটা হচ্ছে হরাইজন্টাল কমন সাইজ অ্যানালাইসিস। তো ভার্টিক্যাল কমন সাইজ অ্যানালাইসিস আমরা যেটা করে থাকি, ভার্টিক্যাল কমন সাইজ অ্যানালাইসিস আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এ যে নাম্বার গুলো আছে, ফর এক্সাম্পল আমি একটু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস দেখাচ্ছি আপনাকে, ইনপুট দেওয়া এরকম কাজ আপনাকে করতে হবে। সো আমরা ইনকাম স্টেটমেন্টে গেলাম। এখন ইনকাম স্টেটমেন্টে এখানে আপনি 5টা বছরের ইনকাম স্টেটমেন্টের নাম্বার দেখতে পাচ্ছেন। So, আমরা ভার্টিক্যাল অ্যানালিসিসে যেটা করে থাকি সেটা হচ্ছে ফর এক্সাম্পল আপনার লেটস থিঙ্ক অফ December 12, এই নাম্বারটা গুলো থেকে তাকান। সো আমরা এখানে সেলস এর নাম্বার কত? 5,892। এটাকে আমরা ধরি 100। এই কলামের দিকে তাকান, এস কলামের দিকে, এই দুটার দিকে তাকালে হবে। সেই 5,892 ইজ ইকুয়াল টু হোয়াট? সেলস। এরপরে যেটা কস্ট অফ সেলস আছে, এটাকে আমরা এক্সপ্রেস করি ইন টার্মস অফ সেলস। এখানে ইনকাম স্টেটমেন্টে এর পরে যতগুলো নাম্বার আছে সবগুলো নাম্বারকে আমরা এক্সপ্রেস করি কিসের বেসিসে? সেলস এর বেসিসে। ফর এক্সাম্পল 2012-তে 5,892 ইজ ইকুয়াল টু হচ্ছে 100। এরপরে যেটা কস্ট অফ সেলস, এটা হবে এই যে 1767.9 দেখতে পাচ্ছেন, এই নাম্বারটা ডিভাইডেড বাই সেলস। এখন নাম্বারগুলো যেহেতু আমি মাইনাসে লিখেছি কস্টের গুলো, so আমি তো নাম পার্সেন্টেজ গুলো মাইনাসে চাচ্ছি না, আমি পার্সেন্টেজ গুলো অ্যাবসলিউট নাম্বারে চাচ্ছি।
সো ইউ সি এই কোম্পানি সামিট পাওয়ার, এই কোম্পানিটা 100% বা 100 টাকা রেভিনিউ জেনারেট করলে তার 30% চলে যায় হচ্ছে কস্ট অফ সেলস। কস্ট অফ সেলস এর সাথে আপনি পরিচিত, কস্ট অফ সেলস এ তার কত পার্সেন্ট স্পেন্ড হয়ে যায়? 30%। তো এখান থেকে আপনি বলতে পারেন যে 70% হচ্ছে তার গ্রস মার্জিন। এই যে প্রতিটা নাম্বার আপনি সাবসিকুয়েন্টলি যেগুলো পরে দেখছেন, প্রতিটা নাম্বার কিসের বেসিসে আছে? আপনার সেলস এর বেসিসে এক্সপ্রেস করা হয়েছে। প্রতিটা নাম্বার কিসের বেসিসে এক্সপ্রেস করা হয়েছে? সেলস এর বেসিসে এক্সপ্রেস করা হয়েছে। এখন এটা আপনার কম্পারিজন কিভাবে ইজি করলো? নাও প্রত্যেকটা বছরের জন্য যদি আমরা করি, আই ক্যান থিঙ্ক অফ যে 2008 সালে সামিটের অ্যাবাউট 40% চলে যেত কস্ট অফ সেলসে। 2009-এও মোটামুটি একই অবস্থা ছিল, বাট 2011-12-তে দে হ্যাভ সিগনিফিকেন্টলি রিডিউস দ্য কস্ট অফ সেলস। সো ইজ ইট নট এ গুড থিং? সো অবভিয়াসলি ইট ইজ এ গুড থিং, বাট ইফ ইউ লুক এট সিম্পল নাম্বার, আপনি কিন্তু এভাবে কুইকলি এটা বলতে পারতেন না। সো দ্যাট ইজ দ্য পারপাস অফ কমন সাইজ, বাট আমরা এখানে যেটা দেখালাম সেটা হচ্ছে ভার্টিক্যাল সাইজ কমন সাইজ অ্যানালাইসিস। ব্যালেন্স শিট আমরা যেটা করি সেটা হচ্ছে ভার্টিক্যাল সাইজ, ভার্টিক্যাল অ্যানালাইসিস হলে যেটা করি, ব্যালেন্স শিটে যা নাম্বার সব নাম্বারকে হচ্ছে আমরা টোটাল অ্যাসেটস এটা টার্মস এক্সপ্রেস করি। ফর এক্সাম্পল এখানে 2012 সালে সামিটের ইনভেন্টরি ছিল 902 মিলিয়ন টাকার মতো। So আমরা কি করেছি, আপনার 902 মিলিয়ন ডিভাইডেড বাই সামিটের ওই বছর যে টোটাল অ্যাসেট ছিল সেই নাম্বার দিয়ে ডিভাইড করেছি। সেই নাম্বার দিয়ে আমরা যখন ডিভাইড করেছি আমরা কত পাচ্ছি? আমরা পাচ্ছি 4.3 বা এরকম পার্সেন্টেজ। তো আপনি যদি ওভার দ্য টাইম আপনি কম্পেয়ার করেন, অথবা আপনি যদি উইদিন দা মানে পিরিয়ড কম্পেয়ার করেন, সামিটের 100 টাকা অ্যাসেট তার 4.3% কিসে যায়? ইনভেন্টরিতে যায়, অ্যাকাউন্ট রিসিভেবলে যায় 6.7%, মার্কেটেবল সিকিউরিটিতে যায় আপনার 1.1%, ক্যাশে থাকে তার 11%. So it helps us to think of this very easily. So these are the vertical common size analysis. আরেকটা ভেরিয়েশন আছে যেটা বলছিলাম যে হরাইজন্টাল কমন সাইজ অ্যানালাইসিস। আইডিয়া হচ্ছে ইনকাম স্টেটমেন্টে যে নাম্বার গুলো আছে, so আমার কাছে 8, 9, 10, 11, 12, এখানে 5টা নাম্বার আছে। সেই 5টা নাম্বারকে আমরা যেটা করি, সে আমার শুরুর নাম্বারটা হচ্ছে 2008। সো 2008-এর যে নাম্বার গুলো, সে নাম্বার গুলো হচ্ছে আমার বেস, সবগুলো, সে সবগুলো বেস, এগুলো হচ্ছে 100 করা হবে। ঠিক আছে, এই যে আমি 100 লিখলাম। এখন 2009-এর নাম্বারটা হচ্ছে, আমি বলছি যে হরাইজন্টাল কমন সাইজ কিভাবে হয়, ইকুয়াল টু 2009-এর যে সেলস ডিভাইডেড বাই 2008-এর সেলস। তো 9-এর সেলস হচ্ছে 2849 সামথিং, ডিভাইডেড বাই 2008-এর সেলস। আমরা কি দেখলাম? আচ্ছা, এই নাম্বারটাকে আমরা 100-এ কনভার্ট করব, ইনটু 100। সো এখানে আমার ডিনোমিনেটর যেটা, এটা সবসময় থাকবে হচ্ছে ইনিশিয়াল ইয়ারের বেসিসটা বা ইনিশিয়াল এর বেসটা। ইনিশিয়াল এর বেস কে আমরা ফিক্স করলাম এটা। এখন আমি এটা যদি কন্টিনিউ করি, ইসি যে 8-এর তুলনায় 10-এ সামিটের সেলস কি হয়ে গেছে? ডাবল হয়ে গেছে না সামিট পাওয়ারের সেলস? আর 12-তে দেখেন সেলস 8-এর তুলনায় কত গুণ হয়ে গেছে? 3 গুণের চেয়ে বেশি, বা আই মিন 8-এর তুলনায় তার 12 সেলস হচ্ছে অ্যাবাউট 3.5 টাইমস। সো
একইভাবে আমরা যদি ব্যালেন্স শিটে করি, আমরা কি করব? আটের যেটা আটের যেগুলো নাম্বার, এগুলো সবগুলোকে 100 কাউন্ট করব। পরের যে নাম্বার গুলো সেগুলো কিভাবে কাউন্ট করব? নয়ের যে নাম্বার ডিভাইডেড বাই আটের, আট হচ্ছে আমাদের বেস, মাল্টিপ্লাইড বাই হোয়াট? 100। এখন আমি আটের নাম্বারটা আমাকে কি করে দিতে হবে? ফিক্স করে দিতে হবে। So, আমি যখন এটাকে কন্টিনিউ করছি, আমি কি দেখতে পাই? আমি দেখতে পাই আটের তুলনায় তার ইনভেন্টরি লেভেল 12 সালে কত হয়ে গেছে? আটের তুলনায় সেটা ইনভেন্টরি কত গুণ হয়ে গেছে? 5 গুণ হয়ে গেছে। দেখেন, আটে ছিল 174, 12তে কত হয়ে গেল? 902। সো একইভাবে আমরা প্রতিটা নাম্বার করি। এখন কেন ভার্টিক্যাল, কেন হরাইজন্টাল? আমরা যখন ভার্টিক্যাল দেখছি তখন আমাদের বেসটা ছিল সেলস। সেলস আর আমাদের যে সাবজেক্ট নাম্বার, এই নাম্বারটাকে একই কলামে আছে কিনা। So, আমরা কিন্তু উইদিন দ্য কলাম দেখছি। সো এটাকে বলা হয় কি? ভার্টিক্যাল কমন সাইজ অ্যানালাইসিস। আর যখন আমি হরাইজন্টাল বলছি, তখন আমি কিন্তু এই ডিরেকশন কন্টিনিউ করছি। আমাকে আটেরটাকে বেস নিতে হয়েছে, তারপর পরের গুলো কি আটের নাম্বারে বেসিস এক্সপ্রেস করেছি। তাই মুভিং ইন হরাইজন্টাল ডিরেকশন, এই জন্য এটাকে বলা হয় কি? হরাইজন্টাল কমন সাইজ অ্যানালাইসিস। সো দিস ইজ হাউ ইট ওয়ার্কস। আমরা নাম্বারে বেসিসে দেখিয়েছি। So, আমরা আপনাকে টার্ম পেপারের পারপাসে এরকম কিছু শীট প্রোভাইড করব, যেখানে আপনার কোম্পানির ডেটাগুলো ইনসার্ট করে আপনাকে এই অ্যানালাইসিস গুলো করা লাগবে। সো এটাকে আমরা কমন সাইজ অ্যানালাইসিস বলি। সো ইফ ইউ লুক এট সাম নাম্বারস, এখানে ভার্টিক্যাল কমন সাইজ ব্যালেন্স শিট এন্ড ভার্টিক্যাল কমন সাইজ ইনকাম স্টেটমেন্ট দেওয়া আছে। সো ইউ আন্ডারস্ট্যান্ড যে এখানে যে নাম্বার গুলো দেওয়া আছে 20x5, 20x4, এই নাম্বার গুলো দেওয়া আছে 20x6 এর বেসিসে। সো এটা একটু ইনভার্স ওয়েতে করা হয়েছে। আফটার, আচ্ছা, এখানে X4 থেকে X6, X4 এটা এই ওয়েতে করতে হবে, X4 থেকে X6। আপনি দেখেন ওভার দ্য টাইম এই কোম্পানিটার টোটাল অ্যাসেটে ক্যাশের যে প্রপোর্শন, এটা কি হয়েছে? বেড়েছে। অ্যাকাউন্ট রিসিভেবল কমেছে, ইনভেন্টরি 5 পয়েন্ট বেড়েছে, তারপর ডেফার্ড ইনকাম ট্যাক্স এই প্রপোর্শনটা কমেছে, আদার কারেন্ট অ্যাসেট টোটাল অ্যাসেটের প্রপোর্শনে বেড়েছে। So, আমি যখন এইভাবে কম্পেয়ার করছি, এটা কম্পেয়ার করছি হরাইজন্টাল। যদি আমি ধরে নিই, তখন হচ্ছে 20x4 হচ্ছে আমার বেস হবে। বাট এখানে যেটা করা হয়েছে সেটা হচ্ছে ভার্টিক্যাল কমন সাইজ, তার মানে আমাকে কলামের মধ্যে ফিক্স থাকতে হবে। তো এখানে যেভাবে নাম্বার গুলো প্লট করা হয়েছে, দা আইডিয়া হচ্ছে 20x4 এ যে ইনভেন্টরিটা আছে বা ক্যাশ আছে, এই ব্যালেন্সটা এক্সপ্রেস করা হয়েছে 20x6 এর যে টোটাল অ্যাসেট নাম্বার আছে সেটার বেসিসে। এই জন্য আপনি দেখেন যে টোটাল অ্যাসেটের সব নাম্বার কি করা আছে? 100 করা আছে। So, আপনি দেখেন যে এই কোম্পানিটা 20x6 এ 100 টাকা অ্যাসেটে ক্যাশ লক হয়েছে কত পার্সেন্ট? ভেরি মিনিমাম 0.38%, অ্যাকাউন্ট রিসিভেবল 5.46%। বাট ইফ ইউ থিঙ্ক অফ দ্য গ্রস ফিক্সড অ্যাসেট, দিস ইজ দ্য হাইয়েস্ট নাম্বার। এখানে আমার লক হয়ে আছে কত পার্সেন্ট? 25.3%। একইভাবে লায়াবিলিটিস এন্ড ইকুইটিস এর নাম্বার গুলো আমরা কোথায় এক্সপ্রেস করি? টোটাল অ্যাসেটের বেসিসে। সো ইউ সি যে এই কোম্পানিটার 45.24% is financed from common stock, whereas the 54.76% is liability. আর ইনকাম স্টেটমেন্টে যদি আমরা ভার্টিক্যাল এক্সপ্রেশন করতে চাই, তখন আমাদের সব নাম্বার কিসের বেসিসে করতে হবে? রেভিনিউর বেসিসে করতে হবে। সো ইফ ইউ লুক এট দ্য কোম্পানি, তার কস্ট অফ সেলস হচ্ছে, সেলস এর কত পার্সেন্ট? অ্যাবাউট 60%। তো 60% তার কস্ট অফ সেলস এ চলে যায়। তার অ্যাবাউট 40% মতো আছে যেটা মেক আপ করবে তার আদার এক্সপেন্সেস গুলো, সেলিং, জেনারেল, ডেপ্রিসিয়েশন, অ্যাডমিনিস্ট্রেটিভ, দিস থিংস।
এখন আহ এই যে আপনার এই নাম্বারগুলো আমরা ক্যালকুলেট করেছি, এটা আমাদেরকে ট্র্যাক করতে হবে। ফর এক্সাম্পল ডেপ্রিসিয়েশন, আমরা দেখছি যে 20x6 এটা 2.39% of the revenue, and all on a sudden if you see that this number has reached to 5%, which is very different from previous 2 years, আপনাকে জিজ্ঞেস করতে হবে what is the reason of this higher depreciation percentage. Is it because we are charging more depreciation nowadays, or we have deferred the depreciation earlier, we have not charged the depreciation appropriately, or we are following some depreciation which raises the depreciation value like accelerated depreciation, these things. সেই নাম্বারের পিছনে যে স্টোরি, সেটা আমাদের খুঁজতে হয়, এটা আমাদেরকে জাস্টিফাই করতে হয় যেটা কেন হচ্ছে। ইটস নট অল অ্যাবাউট গিভিং ইনপুট অ্যান্ড গেটিং দ্য আউটপুট অফ দ্য নাম্বারস। তো এইভাবে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এর ডেটা তো আর এইভাবে থাকে না, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এর ডেটা থাকে নাম্বারে বেসিসে। তো সেই নাম্বার গুলোকে আমরা এক্সপ্রেস করছি পার্সেন্টেজে। অবভিয়াসলি আপনাকে কি করতে হবে, এক্সেলে ইনপুট দিতে হবে, সেটা বেসিসে বা সিস্টেম আপনাকে ইনপুট দিতে হবে, সেটার বেসিসে আপনাকে করতে হবে। এখন ফর এক্সাম্পল এই যে কস্ট অফ সেলস, এই কোম্পানিটার কি হলো, আপনার রেভিনিউতে যদি আমরা আসি, কস্ট অফ সেলস তার কমে গেল 20x6 এ। এখন এটা রিজন খুঁজতে হবে। এই যে আবার প্রফিট বেড়ে গেল x5 এর তুলনায়, 6.44 এর তুলনায় x6 আমার প্রফিট হলো 11.42%। কোশ্চেন যেটা করতে হবে সেটা হচ্ছে এই 6.42% এই বাড়াটা 12% থেকে বেশি নাকি কম, বা কেন এটা বেড়েছে বা কেন ডাবল হয়েছে, এটার পিছনে রিজনস গুলো কি। সো দ্যাট ইজ দ্য আইডিয়া অফ দ্য কমন সাইজ অ্যানালাইসিস। আমাদের কিভাবে এটা কি করতে হয়, এক্সপ্লোর করতে হয়। আহ হরাইজন্টাল আমরা বলেছি। না, ইফ ইউ কম্পেয়ার দিস কোম্পানিজ ইনভেন্টরি লেভেল, সো ইউ সি যে এই কোম্পানির 100 টাকা অ্যাসেটের মধ্যে তার 1.4% আসছে আসছে ইনভেন্টরিতে, 1.2% আছে ক্যাশ এন্ড মার্কেটেবল সিকিউরিটিসে। বাট ইফ ইউ কম্পেয়ার অ্যাক্রস দ্য টাইম, আপনি দেখতে পাচ্ছেন যে তাদের ইনভেন্টরি লেভেল কি হয়েছে, অ্যাসেটের প্রপোর্শনে বেড়েছে ওভার দ্য টাইম। এখন যেটা প্র্যাকটিস ফলো করা হয়, আপনার ল্যাটেস্ট যেটা, সেটা সাধারণত রাইটে থাকে, আবার লেফটেও থাকে। সো আপনাকে ইন্ডিকেট করতে হবে কোনটাকে আপনি লেফটে দিয়েছেন, কোনটাকে আপনি রাইটে দিয়েছেন। দুটো প্র্যাকটিসে কমনলি ফলো করা হয়। সো দিস ইজ দ্য রিয়েল ইলাস্ট্রেশন অফ দ্য কমন সাইজ অ্যানালাইসিস। এখানে আপনি রাইট সেকশনে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কমন সাইজ অ্যানালাইসিস। এখন আমাকে একটু কমেন্টে লিখে বলেন যে এই অ্যানালাইসিসটা যেটা আপনি দেখতে পাচ্ছেন আমি হাইলাইট করেছি, ইট ইজ আ ভার্টিক্যাল কমন সাইজ অ্যানালাইসিস অর হরাইজন্টাল কমন সাইজ অ্যানালাইসিস। বেসড অন দ্য নাম্বার ইন্ডিকেট হোয়াট ইজ দিস। আমি একটু নাম্বার গুলোকে চেঞ্জ করে দিচ্ছি। নাও এখন বলেন। আচ্ছা, আমি আরেকটু চেঞ্জ করি। হ্যাঁ, এখন বলেন, আমি একদম ইনিশিয়াল লেভেলে নিয়ে আসছি। এটা কি ভার্টিক্যাল কমন সেন্স অ্যানালাইসিস ইনকাম স্টেটমেন্টের আর হরাইজন্টাল কমন সেন্স অ্যানালাইসিস? আমাকে একটু কমেন্ট করে লিখে জানান। So you understand this is vertical common search analysis, vertical income statement. ওকে, ভার্টিক্যাল ইনকাম স্টেটমেন্ট একই কাজ আমরা ব্যালেন্স শিটে করতে পারি। আচ্ছা, নেক্সট ওয়ান উই থিঙ্ক অফ ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস টেকনিক ইজ টুলবক্স। এটা হচ্ছে গ্রাফিক্যাল অ্যানালাইসিস। So nowadays the graphical analysis has become very much powerful with the help of
Big data analytics. Idea is very simple. Picture can word 1,000 words. So আপনি গ্রাফিক্যাল অ্যানালিসিস এর হেল্প নিয়ে এই কাজটা করতে পারেন। তো আমরা নাওএডেজ অনেক ধরনের ফিগার ইউজ করি। সো আমরা একদম প্লেন যে ফিগার গুলো ইউজ করি সেগুলো আমরা বলছি, একটা হচ্ছে স্টেকড কলাম অর স্টেকড বার বলা হয়। দ্য আইডিয়া ইজ দ্যাট আমরা এখানে ফর এক্সাম্পল আমরা কি শো করছি, আমরা ট্রেড পেয়াবলস ডিক্রিজ ইন ইনভেন্টরি। আই মিন এখানে আমরা দেখাচ্ছি, এই নাম্বার গুলো দেখাচ্ছি, এই নাম্বার গুলো কত প্রপোর্শন কমন সাইজের আপনার দেখাচ্ছে। এখন ম্যাটার হচ্ছে, ইফ ইউ লুক এট দ্য নাম্বারস ইউ সি যে ক্যাশের প্রপোর্শন, ক্যাশের প্রপোর্শন কোনটা, ডিপ ব্লু যেটা সেটা, এই ক্যাশের প্রপোর্শনটা গ্রাজুয়ালি কমছে। আর কোন প্রপোর্শনটা গ্রাজুয়ালি বাড়ছে, ট্রেড পেবলস, এই প্রপোর্শনটা বা এই নাম্বারটা গ্রাজুয়ালি বাড়ছে। নেক্সট ওয়ান, আমরা লাইন গ্রাফ অ্যানালাইসিস করি। সো we plot the variables of our interest across the time. So we look at the long-term trend, short-term trend, how the price is moving in or not. Next one, regression analysis যেটা আমরা করি, we see sometimes some ratios are very much helpful or some ratios are very much related or তাদের মধ্যে স্ট্রং একটা রিলেশন আছে। ফর এক্সাম্পল, আপনি যে ইউটিলিটি কনজিউম করেন বা আমি যে ইউটিলিটি কনজিউম করি, আহ, তো আমরা যখন রিলেশনটা পাচ্ছি রিগ্রেশন, এই রিগ্রেশনটা আমাদেরকে ফিউচার ফরকাস্টিং এ হেল্প করে। সো সাম কোম্পানিজ লাইক ইউটিলিটি কোম্পানিজ, সো ইউটিলিটি কোম্পানিজ কে ডিমান্ড প্ল্যান করতে হয়। সো হোয়াট ডু ইউ থিঙ্ক, যে কেন আপনার পাওয়ার কনজাম্পশন বাড়ছে গত 5 বছরে? ইজ ইট বিকজ মানুষের ইনকাম বেড়েছে এই জন্য, নাকি মানুষের যে ইলেকট্রিসিটি পাওয়ার এটার প্রতি তাদের ইনক্লাইনেশন গ্রো করেছে? হোয়াট ডু থিঙ্ক, মানে ইনভেস্টররা তাদের বিজনেস কেন, সো এটা আমাদেরকে ফিউচার দেখতে হেল্প করে। সো লেট মি টক অ্যাবাউট ইট ইন দিস ওয়ে। আমরা লিনিয়ার রিগ্রেশন যখন করে থাকি, সো আর ফ্যামিলিয়ার প্রবাবলি y is equal to a plus bx। সো রিগ্রেশন ইকুয়েশন যখন আমাদের থাকবে, তখন আমরা যদি x এর মানটা প্লট করি তাহলে আমরা y এর মান পেয়ে যাব, অথবা b এর মান প্লট করলে a এর মান পেয়ে যাব। এখন আমরা রিগ্রেশন অ্যানালাইসিস করার আগে রিগ্রেশন সম্পর্কে ভালোভাবে জানতে হবে। আই বিলিভ ইউ হ্যাভ টু নেক্সট ওয়ান, আমরা ফাইন্যান্সিয়াল রেশিওস, যেটা একটু আগে ব্রিফলি বলছিলাম সেটা একটু ডিটেলে দেখার চেষ্টা করব। সো ফাইন্যান্সিয়াল রেশিওস কে আমরা মোটামুটি 4টা ক্লাসে ক্লাসিফাই করে সিএফএ তে। প্রথম ক্লাসিফিকেশন অ্যাক্টিভিটি রেশিও, তারপর এটা লিকুইডিটি, তারপর এটা সলভেন্সি, নেক্সট লাস্ট ওয়ান ইজ প্রফিটেবিলিটি। আমরা চেষ্টা করব কয়েকটা করে রেশিও ফ্রম ইচ অফ দ্য ক্যাটাগরি ডিসকাস করার জন্য। The idea of the activity ratio is that in terms of activity, how much the company is performing. So এটা যখন আমরা দেখি, আমরা অ্যাক্টিভিটি রেশিওতে কি কি দেখি,
অ্যাক্টিভিটি রেশিওতে আমরা দেখি ইনভেন্টরি টার্ন ওভার, রিসিভেবলস টার্ন ওভার, অ্যাসেট টার্ন ওভার। আইডিয়া হচ্ছে ইনভেন্টরি আপনার অ্যাসেট কিনা, রিসিভেবলস আপনার অ্যাসেট কিনা। অ্যাসেট আপনার অ্যাসেটস আমরা এটা কেন দেখি? ফর এক্সাম্পল, দুটো কোম্পানি এ এন্ড বি, দুটো কোম্পানির ধরে নিলাম কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে 150, আর এই কোম্পানি ইনভেন্টরি হচ্ছে 10, আর বি কোম্পানির সো এই কোম্পানি বললাম 100, বি কোম্পানির 150। কোম্পানির কস্ট অফ গুডস সোল্ড বা কস্ট অফ সেলস বেশি বা কত, সো যেহেতু কস্ট অফ গুডস সোল্ড বেশি, ইনভেন্টরি কম, সেই কোম্পানির ইনভেন্টরি টার্নওভার কি হবে? বেশি হবে। সো ইউ হ্যাভ টু ক্যালকুলেট দ্য কস্ট অফ গুডস সোল্ড ইন দিস ওয়ে, যে আপনাকে কি করতে হয়? কস্ট অফ গুডস সোল্ড ইজ দ্য নিউমারেটর, inventory is denominator. Agree? So the higher the inventory turnover is, the lower the inventory is within the cycle of the company. So ইনভেন্টরি টার্নওভারে যেটা বলছিলাম, একটা কোম্পানি কস্ট অফ সেলস হচ্ছে 150, আর একটা কোম্পানির কস্ট অফ সেলস হচ্ছে 100। এখন আপনি যদি তাদের রেসপেক্টিভ ইনভেন্টরি টার্নওভার দিয়ে ডিভাইড করেন, যে কোম্পানির ইনভেন্টরি কস্ট অফ সেলস হচ্ছে 150, তাকে আপনি যখন 15 দিয়ে ডিভাইড করছেন, তখন তার অ্যাভারেজ ওয়েট হচ্ছে 10 কেজি। নেক্সট ওয়ান, লিকুইডিটি। সো অ্যাক্টিভিটি রেশিও আমাদেরকে কি ইন্ডিকেট করে? ফর এক্সাম্পল, ইনভেন্টরি টার্ন ওভার, কস্ট অফ সেলস বললাম একটাতে 100, একটাতে 150। এখন যে কোম্পানির ইনভেন্টরি লেভেল কম, সে যার 100 হচ্ছে কস্ট অফ সেল, 100 কস্ট অফ সেলস, তার ইনভেন্টরি হচ্ছে 50, আর যে কোম্পানির কস্ট অফ সেলস হচ্ছে 150, তার ইনভেন্টরি হচ্ছে 75। এখন কোন কোম্পানির ইনভেন্টরি টার্ন ওভার বেশি? হোয়াট ডু ইউ থিঙ্ক? আমাকে চ্যাটে জানান। দুটো কোম্পানি কস্ট অফ সেলস আর ইনভেন্টরি নিয়ে আমরা কথা বলছি অ্যাক্টিভিটি রেশিওতে। আমি বলেছি একটা কোম্পানির আপনার কস্ট অফ সেলস হচ্ছে 100, আর একটা কোম্পানির কস্ট অফ সেলস 150। এখন যে কোম্পানিটার কস্ট অফ সেলস হচ্ছে 100, তার ইনভেন্টরি, ওকে আমরা লিখি। আচ্ছা, আমরা এক্সেলের নাম্বারটা দেখাই। ফর এক্সাম্পল, আমি বলছি যে কস্ট অফ সেলস আর ইনভেন্টরি, সো কোম্পানি এক্স, কোম্পানি ওয়াই। ফর সেক অফ সিম্পলিসিটি আমি ধরে নিচ্ছি এই কোম্পানিটার কস্ট অফ সেলস হচ্ছে 100, এই কোম্পানির কস্ট অফ সেলস 100, আর এর ইনভেন্টরি হচ্ছে 20, আর এর ইনভেন্টরি হচ্ছে 30। হোয়াট ডু ইউ থিঙ্ক? আমরা ইনভেন্টরি টার্ন ওভার ক্যালকুলেট করে হচ্ছে আপনার কস্ট অফ সেলস কে ইনভেন্টরি দিয়ে ডিভাইড করে। এখন
এক্স কোম্পানির ইনভেন্টরি টার্নওভার কত আসবে? কস্ট অফ সেলস ডিভাইডেড বাই ইনভেন্টরি। এর আসবে 5, আর এর আসবে কত? 3.33। এখন এটা কি ইন্ডিকেট করছে? এটা ইন্ডিকেট করছে হাউ এফিশিয়েন্ট ইউ আর ইন টার্মস অফ ইনভেন্টরি ম্যানেজমেন্ট। আমরা এটা কিভাবে বুঝবো? যে কোম্পানিটা এক্স কোম্পানি, আপনার এটা অ্যাকচুয়ালি কিভাবে আন্ডারস্ট্যান্ড হয় এটা একটু বোঝার চেষ্টা করেন। প্রথমবার 20 আহ 20 টাকার ইনভেন্টরি কিনে আনলো, তারপর সে সেল করলো। আবার 20 টাকার কিনে আনলো, আবার সেল করলো। এভাবে সে কত সেল করলো? 100। আর ওয়াই কোম্পানি 30 টাকা করে ইনভেন্টরি কিনছে, আর 100 টাকা সেল করতে ইনভেন্টরি পারচেস করতে হয়েছে 3.3 টাইমস। এখন কে ইনভেন্টরি ফাস্টার সেল করতে পারছে? কোম্পানি এক্স আর কোম্পানি ওয়াই? আমাকে একটা চ্যাট বক্সে জানান কোন কোম্পানিটা ইনভেন্টরি ফাস্টার সেল করতে পারছে। এক্স কোম্পানি। সো ইনভেন্টরি টার্নওভার indicates how fast you can process your inventory. So that is actually helps you to assess the activity of the company. So এটা যার হায়ার হবে তার পারফরমেন্স বেটার in terms of inventory turnover. Next one is liquidity ratio. So আমরা সামিট পাওয়ারের একটু কিছু নাম্বার দেখাই আমাদের কাছে। যে সামিট পাওয়ার বড় বড় কিছু ইনভেন্টরি নাম্বার দেখলেন না? এই যে ইনভেন্টরি। এখন আমরা যখন রেশিও, এখানে একটা রেশিও শিট আছে, এখানে আমরা ইনভেন্টরি ক্যালকুলেট করেছি। ইনভেন্টরি ডেইস। ইনভেন্টরি ডেইসটা ক্যালকুলেট করা হয় হচ্ছে এভাবে। এই যে আমরা এখানে ইনভেন্টরি ডেইস, এটা ক্যালকুলেট করা হয় হচ্ছে রেসপেক্টিভ পিরিয়ডে যতটা ইয়ার আছে, যত দিন আছে ইয়ারে, 365 ডিভাইডেড বাই ইনভেন্টরি টার্ন ওভার। সো নাম্বার অফ টোটাল নাম্বার অফ ইয়ার ডেইস ইন এ পিরিয়ড divided by inventory turnover. So inventory days indicate how long it take to process the inventory. এখানে কিন্তু আমরা দিনের বেসিসে বলতে পারছিলাম না, আমরা টাইমস এর বেসিসে বলছিলাম। বাট এখানে আমরা কিসের বেসিসে বলছি? দিনের বেসিসে বলছি। সো আপনি যে বলছিলেন যে এক্স কোম্পানিটা বেটার, এখন এটা আরেকটু কনফার্ম করেন। এক্স কোম্পানি ইজ রিকোয়ারিং 73 days to purchase and sell the inventory, whereas Y company requires about 110 days to process and sell the inventory. So X company is doing better in terms of inventory in days. আচ্ছা, liquidity ratio. So আমাদের কিছু অব্লিগেশনস থাকে শর্ট টার্ম, কিছু অব্লিগেশনস থাকে আপনার লঙ্গার টার্ম। সো আমরা কি শর্ট টার্ম অব্লিগেশনস গুলো পেমেন্ট করার মতো আমার ক্যাপাবিলিটি কেমন আছে এটা আমরা অ্যাসেস করি লিকুইডিটি রেশিও দিয়ে। আর যদি আমরা লং টার্ম, আমার লং টার্মে যে লায়াবিলিটিস গুলো থাকে সেগুলো হচ্ছে ফাইন্যান্সিয়াল লিভারেজ বা লোন এটসেট্রা, এগুলো আমরা পেমেন্ট করার মতো কেমন ক্যাপাবল এটা আমরা অ্যাসেস করি সলভেন্সি রেশিও দিয়ে। সো এখানে কোন কোন রেশিওস গুলো আমরা ইউজ করি সেটা আমরা একটু পরে দেখাচ্ছি। আর প্রফিটেবিলিটি, as the name implies, we try to see how good the firm is in terms of generating operating profit or net profit etc from its sales, এটা আমরা অ্যাসেস করি। এখন অ্যাক্টিভিটি রেশিওতে আমাদের কি কি ভেরিয়েশন আছে এটা মাত্র আমরা দেখলাম। রিসিভেবলস, আচ্ছা আমরা রিসিভেবলস টার্নওভার দেখি না, আমরা ইনভেন্টরি টার্নওভার দেখেছি, এটা দেখেছি। সো ইনভেন্টরি টার্নওভার আমরা যেটা আহ কি করেছিলাম, ইন্টারপ্রেট করেছিলাম, এটা কি ইন্ডিকেট করছে? দ্য ফার্মস এফিসিয়েন্সি উইথ রেসপেক্ট টু হোয়াট? প্রসেসিং দ্য ইনভেন্টরি। সো উই এক্সপেক্ট হোয়াট? we expect the faster processing of the inventory. So এটা জন্য আপনাকে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমি কি ইন্ডাস্ট্রির সাথে কমপ্লাই করছি কিনা, এভারেজে ইন্ডাস্ট্রি কেমন পারফর্ম করছে, আমি কেমন পারফর্ম করছি।
সো ইন্ডাস্ট্রি ইজ দ্য অ্যাভারেজ অফ অল দ্য কনস্টিটিউয়েন্ট কোম্পানিজ। আমি যদি ইন্ডাস্ট্রি চেয়ে ভালো করি, দ্যাটস অবভিয়াসলি গুড, বাট এমন যেন না হয়। ফর এক্সাম্পল, ইফ ইউ লুক ভেরি ক্লোজলি টু দ্য ইনভেন্টরি টার্নওভার, দেখেন এই নাম্বারটার দিকে তাকান, এটার নিচে যেটা অ্যাভারেজ ইনভেন্টরি আছে, আমি যদি অ্যাভারেজে ইনভেন্টরি অনেক কমিয়ে দিই, লাইক কোম্পানি ডেল, যে সাধারণত তার বিজনেস পলিসি হচ্ছে আমি ইনভেন্টরিতে টাকা পাইলাম রাখবো না। সো আমি কি করব, যখন আমার অর্ডার প্লেস করা হবে তখন আমি ইনভেন্টরি পারচেস করে আমি প্রসেস করে অ্যাসেম্বল করে পাঠিয়ে দিব, সো দ্যাট আমার ইনভেন্টরির জন্য আমার কস্ট কম হচ্ছে। এখন সেটা করতে গিয়ে আপনি অ্যাভারেজে ইনভেন্টরি যদি খুব কম রাখেন, সেটাকে আপনার ইনভেন্টরি টার্নওভার কে বাড়াবে নাকি কমাবে? আদার থিংস রিমেইনিং সেম, লুক এট দ্য ইকুয়েশন। অ্যাভারেজ ইনভেন্টরি ভ্যালু অনেক কম রাখলেন, ফর এক্সাম্পল আমরা এখানে অ্যাভারেজ ইনভেন্টরি যেটা, এটাকে আমি সে 2 রাখলাম অনলি। হোয়াট ডু থিঙ্ক? ইনভেন্টরি টার্নওভার কমেছে না বেড়েছে? চ্যাটে রেসপন্ড করেন। আমি নয়েসের জন্য আপনাদের মাইক্রোফোন গুলো মিউট করে রেখেছি। সো ইনভেন্টরি টার্নওভার অনেক বেড়ে গেছে কিনা? এখন যার ইনভেন্টরি অ্যাভারেজ ব্যালেন্স কম থাকবে, তার ইনভেন্টরি টার্নওভার কি হবে? অনেক বেশি হবে। এখন আমি যদি এমন লেভেলের ইনভেন্টরি ম্যানেজ করি যে এত কম ইনভেন্টরি আমি রাখি যে দেয়ার ইজ এ চান্স অফ স্টক আউট, কাস্টমার্স কাম টু দ্য প্লেস অ্যান্ড ফাইন্ড দ্যাট মাই ইনভেন্টরি ইজ নট অ্যাভেলেবল, ইজ ইট এ গুড থিং? ইনভেন্টরি কাস্টমার পেলো না পারচেস করার জন্য, আমি কাস্টমারকে দিতে পারলাম না, ইজ ইট এ গুড থিং? ইনভেন্টরি এত কম রেখেছি, আমার ইনভেন্টরি টার্ন ওভার ভালো দেখাচ্ছে, সো ইট ইজ নট এ গুড থিং। সো আপনাকে একটা সার্টেন লেভেল অফ ইনভেন্টরি ম্যানেজ করতে হবে বাই ফলোইং হোয়াট, এই জন্য আমরা বলছি কাকে ফলো করতে, ইন্ডাস্ট্রিকে ফলো করতে। খুব বেশি হওয়া যাবে না, খুব কম হওয়া যাবে না। আর ডেইস অফ ইনভেন্টরি, এটা আমরা মাত্র বললাম যে আপনার যদি ইনভেন্টরি টার্নওভার এটাতে ফাস্টার হয়, ইনভেন্টরি ইন ডেইস এটা কম সময় লাগবে। আর ইনভেন্টরি টার্নওভার যদি বেশি হয়, ইনভেন্টরি ইন ডেইস এটাতে আপনার, ইনভেন্টরি টার্নওভার যদি বেশি হয় এটাতে কম সময় লাগবে। আর ইনভেন্টরি টার্নওভার যদি কম হয়, তাহলে ডেজ অফ ইনভেন্টরি অন হ্যান্ড বেশি সময় লাগবে। So the idea is that days of on inventory in hand কি indicate করে the number of days we require for processing the inventory. So inventory processing means what? So আপনি যদি ম্যানুফ্যাকচারিং কোম্পানি হন, আপনি পারচেস করেন, এটাকে প্রসেস করেন, তারপরে সেল করেন, তারপরে তো কস্ট অফ সেলস হয়। সেই যে পুরো প্রক্রিয়াটা করতে কতদিন সময় লাগছে। আর আপনি যদি মার্চেন্ডাইজ কোম্পানি হন, ইউ ডোন্ট মেক এনি প্রসেসিং, ইউ সিম্পলি পারচেস অ্যান্ড ইউ সেল। So inventory average in days, it indicate করে the number of days, how long you are taking between the purchase of the inventory and selling of the inventory. Obviously you expect what, যত faster আপনি কি করতে পারেন, সেল করতে পারেন। আচ্ছা, নেক্সট ওয়ান হচ্ছে রিসিভেবলস টার্নওভার। So what is this? So more specifically the definition is annual sales divided by average receivables. So what does it indicate? একইভাবে আমি একটু নাম্বার গুলো চেঞ্জ করে দিচ্ছি, এখানে দেখেন আমি নাম্বার গুলো আবার এখানে রিপ্রোডিউস করছি। এখানে আমি লিখছি ক্রেডিট সেলস, এখানে আমি লিখছি অ্যাকাউন্টস রিসিভেবল, আর এখানে আমার হবে রিসিভেবল টার্নওভার, আর এখানে হবে রিসিভেবলস ইন ডেইস। এখন সে দুটো কোম্পানি ক্রেডিট সেল করলো 100 করে, আর এর অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল ব্যালেন্স হচ্ছে সে 25, আর এর অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল ব্যালেন্স হচ্ছে 10, ওয়াই কোম্পানির। এখন রিসিভেবল টার্নওভার কার বেশি কার কম?
কোম্পানি ওয়াই এর বেশি, কোম্পানি এক্স এর কম। সো ইট ইন্ডিকেটস হোয়াট? ইট ইন্ডিকেটস আপনি রিসিভেবলস ম্যানেজমেন্টে কেমন। ফর এক্সাম্পল, সে ওয়াই কোম্পানি, যখন আমি বলছি যে রিসিভেবলস এর ব্যালেন্স 10, ইট ইন্ডিকেটস দ্যাট যে আমি 10 টাকা ক্রেডিট সেল করলাম, আবার এটাকে কালেক্ট করে ফেললাম, আবার নতুন 10 টাকা জেনারেট করলাম। এইভাবে 100 টাকা ক্রেডিট সেল করতে আমি রিসিভেবলস, যেটা 10 টাকার আমার অ্যাভারেজে ব্যালেন্স থাকে, এটা আমি এই 10 টাইমস প্রসেস করি। সো আমি 10 টাকার সেলস করি, ক্রেডিট সেল, 10 টাকা আবার কালেক্ট করি, তারপর আবার 10 টাকা করি, এভাবে কতবার? 100 টাকা ক্রেডিট সেল করতে আমাকে 10 বার রিসিভেবলস ব্যালেন্স কি করতে হয়? প্রসেস করতে হয়। এখন এটা যত বেশিবার আমি করতে পারবো, তত আমার জন্য বেটার। ইট ইন্ডিকেটস দ্যাট আই হ্যাভ দ্য ক্যাপাবিলিটি টু কালেক্ট দ্য রিসিভেবলস আর্লিয়ার। এই যে রিসিভেবলস ইন ডেইজ, এটা যখন ক্যালকুলেট করছি, রেসপেক্টিভ ডেইজ ইন দ্য পিরিয়ড ডিভাইডেড বাই দ্য নাম্বার অফ রিসিভেবলস টার্নওভার, আপনি যদি এই দুটো নাম্বারের দিকে তাকান, এই দুটো নাম্বার কি ইন্ডিকেট করে হাউ লং ইট টেকস টু কালেক্ট দ্য রিসিভেবলস ফ্রম দ্য কাস্টমার্স। সো কোন কোম্পানি ফাস্টার ডেইসে কালেক্ট করছে রিসিভেবলস, ক্রেডিট সেল যে ক্রেডিট সেল করেছে, কারা আর্লিয়ার কালেক্ট করতে পারছে? সো কোম্পানি ওয়াই is collecting the receivables earlier. So company Y is doing good. সেই ব্যাপারটা আমরা রিসিভেবলস টার্নওভারে মেন করি। আহ, আপনার হাই রিসিভেবলস টার্নওভার could be the results of doing excellent job in managing credit terms and collections. আপনার কালেকশন ভালো, আপনার যদি কালেকশন ভালো না হয়, আপনার রিসিভেবলস এ প্রচুর টাকা আটকে থাকবে, and you will fall in a cash shortage problem. কারণ রিসিভেবলস আপনি যেটা সেল করেন, that is also part of your investment. আচ্ছা, এখন আপনি রিসিভেবলস টার্নওভার এটাকে বাড়ানোর জন্য খুব কম কম করে রিসিভেবলস সেল করে থাকেন। ফর এক্সাম্পল, আপনি সেল করেন ক্রেডিট সেল অ্যাভারেজে 3 টাকা আপনার অ্যাকাউন্ট রিসিভেবল ব্যালেন্স থাকে, ইউ সি যে আপনার রিসিভেবলস টার্নওভার অনেক বেড়ে গেছে কিনা। রিসিভেবলস টার্নওভার অনেক বেড়ে গেছে, এটা আপনি কেন করেছেন? এটা আপনি করেছেন যে আপনার রিসিভেবলস টার্নওভার যেন বাড়ে, সো দ্যাট ইউ ক্যান কালেক্ট দ্য রিসিভেবলস উইদিন দ্য ভেরি শর্টেস্ট পসিবল টাইম। এটা কখন পসিবল? আপনি কি খুব ফ্লেক্সিবল ক্রেডিট সেল করলে, নাকি খুব স্ট্রিক্ট ইয়ার ক্রেডিট সেল করলে? হোয়াট ডু থিঙ্ক? রিসিভেবলস টার্নওভার কিভাবে বাড়ানো পসিবল? রিসিভেবলস ব্যালেন্স অবভিয়াসলি কমাতে হবে। এখন রিসিভেবল ব্যালেন্স আপনি কিভাবে কমাবেন? আপনি কি স্ট্রিনজেন্ট ক্রেডিট টার্ম ফলো করবেন, নাকি ফ্লেক্সিবল ক্রেডিট টার্ম ফলো করবেন? হোয়াট ডু থিঙ্ক? আপনি ফলো করবেন স্ট্রিক্ট ইয়ার টার্ম। এখন স্ট্রিক্ট ইয়ার টার্ম ফলো করে আপনি রিসিভেবলস এর ব্যালেন্স অনেক কমিয়ে ফেললেন, আপনার টার্নওভার বেড়ে গেল, আপনার কালেকশন খুব ফাস্টার হচ্ছে। ইজ ইট অলওয়েজ গুড থিং? হোয়াট ডু থিঙ্ক? এনি আইডিয়া? আপনি যদি খুব স্ট্রিক্ট ক্রেডিট টার্ম করেন, there is a chance that you might lose the sales, you might lose the customers. Okay. So again, you have to confirm what? You have to confirm the industry practice. খুব ফ্লেক্সিবল হওয়া যাবে না, খুব স্ট্রিক্ট হওয়া যাবে না। So this is again another flavor of the receivable, I mean the activity ratio. The final one আমরা যেটা কভার করতেছি অ্যাক্টিভিটি রেশিওতে, সেটা হচ্ছে আহ আপনার এই রিলেটেড, সেটা হচ্ছে পেয়াবলস টার্নওভার। সো আমরা যদি পেয়াবলস টার্নওভারে একইভাবে নাম্বারগুলো দেখার চেষ্টা করি, ফর এক্সাম্পল এখানে আমরা লিখছি ক্রেডিট পারচেস। সো পেয়াবলস জেনারেট হয় কিভাবে? পেয়াবলস জেনারেট হয় যখন আমরা ক্রেডিট পারচেস করি তখন। তো আমি ধরে নিলাম দুটো কোম্পানি একই অ্যামাউন্টে ক্রেডিট পারচেস করেছে, বাট এর এক্স কোম্পানির অ্যাকাউন্টস পেয়াবলের
অ্যাভারেজ ব্যালেন্স হচ্ছে সে অনলি 8, আর ওয়াই কোম্পানির অ্যাভারেজ অ্যাকাউন্ট পেয়েবল ব্যালেন্স হচ্ছে 25। তো পেয়েবলস টার্ন ওভার কার বেশি কার কম? আমরা দেখতে পাচ্ছি এক্স এর পেয়েবলস টার্ন ওভার বেশি, ওয়াই এর পেয়েবলস টার্ন ওভার কম। এখন এটা যদি বুঝে থাকেন আমাকে একটু বলেন যে পেয়েবলস কে কোন কোম্পানি সেটেল করছে আর্লিয়ার, এক্স কোম্পানি আর ওয়াই কোম্পানি? টার্ন ওভার দেখে বলতে হবে। এক্স কোম্পানি সেটেল করছে আর্লিয়ার কারণ তার পেয়েবলস টার্ন ওভারটা বেশি। সে সেটেল করছে অন অ্যান অ্যাভারেজ 29 ডেজে, যেখানে ওয়াই কোম্পানি সেটেল করছে 91 ডেজে। সো এটা আপনি বেশি হওয়া ভালো বলবেন নাকি কম হওয়া ভালো বলবেন? আনসার হচ্ছে এরকম, আমরা বেশি ভালো বা কম ভালো এটা আমরা বলি না, উই নিড টু ফলো দ্য ইন্ডাস্ট্রি প্র্যাকটিস। এখন আমি যদি পেবলস টার্ন ওভার খুব ফাস্টার করি, আমি কিন্তু আমাকে আমার সাপ্লায়ার্স যে আমাকে ফ্যাসিলিটি দিয়েছে এটা আমি প্রপারলি ইউটিলাইজ করতে পারছি না বা করছি না। আর আমি যদি খুব লেনিয়েন্ট থাকি, পেমেন্ট ঠিক মতো করি না, তাহলে আমার সাপ্লায়ারের সাথে আমার রিলেশন কি হবে? ডিটারিয়েট করবে। নেক্সট ওয়ান হচ্ছে টোটাল অ্যাসেট টার্ন ওভার। ইট ইন্ডিকেটস দ্য আইডিয়া আমার যে অ্যাসেটস গুলো আছে সেটাগুলোকে আমি প্রপারলি কিভাবে ইউটিলাইজ করি। So, আমি আচ্ছা অ্যাসেট টার্ন ওভার দেখিয়ে তারপর আমি সামিটে কিছু নাম্বার দেখাবো। সো আমি যেটা, সে আমার রেভিনিউ, দেন আমার টোটাল অ্যাসেট। এখন এখানে আমরা যেটা করি সেটা হচ্ছে এক্স ওয়াই। লেটস অ্যাজিউম দ্যাট এক্স এর টোটাল অ্যাসেট 100, ওয়াই এর টোটাল অ্যাসেট 100, আর এক্স জেনারেট করে $10,000 অফ সেলস, হোয়াইরাস ওয়াই জেনারেট করে $6,000 অফ সেলস। আমরা রিসিভেবল টার্নওভার না, যে এটা হচ্ছে অ্যাসেট টার্নওভার, এটি অ্যাসেট টার্নওভার, এটা আমরা ক্যালকুলেট করে হচ্ছে রেভিনিউ ওভার টোটাল অ্যাসেট। সো রেভিনিউ ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট। সো এক্স এর জন্য পাওয়া যাচ্ছে এটা 100, হোয়াইরাস ওয়াই এর জন্য এটা পাওয়া যাচ্ছে কত? 60। ইট ইন্ডিকেটস হোয়াট? ইট ইন্ডিকেটস এক্স কোম্পানি প্রতি ডলার অ্যাসেট ইউটিলাইজ করে $100 রেভিনিউ জেনারেট করে, আর ওয়াই কোম্পানি প্রতি ডলার অ্যাসেট ইউটিলাইজ করে $60 রেভিনিউ জেনারেট করে। সো হুইচ কোম্পানি ইজ efficient or which company is doing good, other things remaining same? X company is doing good. আচ্ছা, এখন আপনি যদি আমাদের এয়ারলাইন্স কোম্পানির দিকে তাকান, এই এয়ারলাইন্স কোম্পানি তাদের যে ফ্লাইট আছে বা তাদের যে আপনার এয়ারক্রাফট আছে, এই এয়ারক্রাফট গুলো হচ্ছে তাদের অ্যাসেট। আর তারা ফ্লাইট থেকে যে রেভিনিউ পায় এটা হচ্ছে তাদের রেভিনিউ। এখন এটা কিভাবে পসিবল হবে যে আমি ফ্লাইট থেকে বা আমি এয়ারক্রাফট কে ইউজ করে বেশি রেভিনিউ জেনারেট করা? আমি আমার এয়ারক্রাফট কে যত বেশি ফ্লাইটে দিতে পারবো তত বেশি আমি রেভিনিউ জেনারেট করতে পারবো। দিস রিলেশন ইজ ভেরি সিম্পল। হোয়াট ডু থিঙ্ক? তাকে আমি এক ফ্লাইটে প্যাসেঞ্জার বাড়াতে পারবো। আমি ধরে নিচ্ছি যে ফ্লাইটে একটা স্পেসিফিক নাম্বার অফ প্যাসেঞ্জার্স ফ্লাই করে। সো ইট ইজ নট পসিবল টু টেক দ্য নাম্বার অফ প্যাসেঞ্জার্স বিয়ন্ড দ্য ক্যাপাসিটি, বাট আমি যেটা করতে পারি সেটা হচ্ছে ফ্লাইটের সংখ্যা বাড়াতে পারি। ইজ ইট? সো ওই ক্ষেত্রে ফর এক্সাম্পল আমি আপনাকে কিছু নাম্বার বলছি। ধরে নিলাম এক্স আর ওয়াই হচ্ছে এই এয়ারলাইন্স কোম্পানি।
এক্স হচ্ছে তার একটা এয়ারক্রাফটকে উইকলি 30টা ফ্লাইট রান করায়, লোকাল ফ্লাইট। আর ওয়াই হচ্ছে তার ফ্লাইট বা তার সেম এয়ারক্রাফটকে 20 টাইমস রান করায়। সো বেশি রান করাইলে তো আপনি বেশি রেভিনিউ পাবেন, আর কম রান করাইলে আপনি কম রেভিনিউ পাবেন। দ্য রিলেশন ইজ ভেরি মাচ সিম্পল। নাম্বার অফ টাইমস আপনি কতবার ফ্লাইট রান করান সেম এয়ারক্রাফটকে। সো হোয়াট ডু থিঙ্ক, এক্স ইজ ডুইং বেটার, or there are some issues which might be faced by the X? Is it a good thing, মানে যেভাবে হচ্ছে এটা কি ভালো যাচ্ছে? Any idea? You can share your comment in the chat box. একটা এয়ারক্রাফট কে আপনি, একই এয়ারক্রাফট এক্স উইকলি রান করাচ্ছে 30 বার, ওয়াই রান করাচ্ছে 20 বার। Is it altogether good as long as X generates more revenue, Y generates lower revenue? No comment. Let's see. আহ আমি বলেছি যে প্যাসেঞ্জার্স কনস্ট্যান্ট, মেনটেনেন্স কস্ট বেড়ে যাবে এক্স। If X is not running full flights, whereas Y is, then the equation can be different. আচ্ছা, ফ্লাইট বলতে আমি ফুল ফ্লাইটই মেন করছি, মানে 30টা ফ্লাইট, 20টা ফ্লাইট, এগুলাতে কোনোটা কম বা বেশি প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছে না, যার ফুল ক্যাপাসিটি নিয়ে যাচ্ছে। সো যেটা আমি রেসপন্স পেয়েছি যে একটা এয়ারক্রাফট, এটার একটা রিকমেন্ডেড মাইলেজ আছে আপনার এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারার থেকে, যে এটাকে আপনি উইকলি কতদিন রান করাইলে এটা ভালো থাকবে, বা কত মাইলেজ রান করালে এটা ভালো থাকবে, বাট একটা স্মুথ সার্ভিস দিবে। এখন আপনি যদি সেটা ভুলে গিয়ে রেভিনিউ টার্ন ওভার, সরি অ্যাসেট টার্ন ওভার, এটা বাড়ানোর জন্য আপনি এত বেশি রান করেন, হয়তো আপনার সাময়িক সময় আপনার কি হবে, অ্যাসেট টার্ন ওভার এটা বাড়লো, আপনি হ্যাপি হলেন, বাট শর্টলি দেয়ার ইজ আ পসিবিলিটি দ্যাট ওই এয়ারক্রাফটটা যেহেতু আপনি এক্সেসিভ ইউজ করেছেন, এটার মেনটেনেন্স কস্টটা বেড়ে যাবে, তখন আপনাকে ডিসপোজ করা লাগবে অ্যাসেট কুইকলি। তখন কি এটা কি আপনার জন্য বেটার হবে? এটা একটা বেটার আউটকাম হবে? এটা একটা বেটার আউটকাম হবে? হোয়াট ডু থিঙ্ক? তো যে কোনো একটা অ্যাসেটের কি লেভেল আছে, এফিসিয়েন্সি লেভেল আছে, যে এটাকে কতটুকু ইউজ করাটা রিকমেন্ডেড। এর চেয়ে বেশি ইউজ করাটাও রিকমেন্ডেড না, এর চেয়ে কম ইউজ করাও কি না, রিকমেন্ডেড না। তো আপনাকে ওই পার্সপেক্টিভ থেকে চিন্তা করতে হবে। ওকে, সো সিমিলার আইডিয়া ফর ফিক্সড অ্যাসেট টার্ন ওভার, জাস্ট টোটাল অ্যাসেটের প্লেসমেন্ট আমরা ফিক্সড অ্যাসেট ইউজ করি। So আমি আপনাকে এখানে এয়ারক্রাফটের কথা বলেছি, সো এয়ারক্রাফট ইজ এন কাইন্ড অফ ফিক্সড অ্যাসেট। সো নেক্সট ওয়ান ইজ ওয়ার্কিং ক্যাপিটাল। সো উই হ্যাভ কারেন্ট অ্যাসেটস which includes the cash, account receivable, inventory. We have the current liabilities, which includes the account payables, short-term borrowings, etc. So current asset is our investment, gross working capital. এখান থেকে কিছু সাপোর্ট আমরা করতে পারি হচ্ছে কারেন্ট লায়াবিলিটিস থেকে, কারণ আমরা পারচেস করছি উইদাউট মেকিং পেমেন্ট। সো যতটুকু আমাদের নেট, মানে মোর ইনভেস্টমেন্ট লাগবে, সেটাকে আমরা বলি নেট ওয়ার্কিং ক্যাপিটাল। সো আমরা আরেকটা রেশিও ক্যালকুলেট করি, সেটা হচ্ছে রেভিনিউ ডিভাইডেড বাই অ্যাভারেজ ওয়ার্কিং ক্যাপিটাল। সো কনক্লুশন ইজ ভেরি সিমিলার, যে আমরা চাইবো এটা কি করতে, এটা আমরা হায়ার ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার জেনারেট করার জন্য। এখন অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, আমি যে ইনভেন্টরি যেভাবে কমেন্ট করেছি বা ফিক্সড অ্যাসেট টার্নওভারে যেভাবে কমেন্ট করেছি, এখানে আপনার কমেন্টটা সিমিলার। আপনি
ওয়ার্কিং ক্যাপিটাল কম রেখেও আপনি কি করেন, আমি ফর সিম্পলিসিটি আমি ধরে নিচ্ছি, এই যে আমরা ইউ ক্যান থিঙ্ক অফ ইনভেন্টরি ইজ, আমি ধরে নিচ্ছি যে এটা হচ্ছে আপনার ওয়ার্কিং ক্যাপিটাল। এই যে আমরা ইনভেন্টরি নিয়ে যেখানে কথা বলেছি ওখানে, সো ইনভেন্টরি ইজ এ পার্ট অফ ইউর ওয়ার্কিং ক্যাপিটাল। সো আপনি যদি ওয়ার্কিং ক্যাপিটাল এত বেশি কম রাখেন, which might sacrifice your sales, so অতটুকু করা যাবে না, ইউ হ্যাভ টু ফলো দ্য ইন্ডাস্ট্রি প্র্যাকটিস। আমরা একটু সামিটের নাম্বার গুলো দেখি। সো আমরা ইনকাম স্টেটমেন্টে যখন নাম্বার গুলো দিব, যে নাম্বার গুলো নিয়ে আমরা কথা বলেছি, সেই নাম্বার গুলো থেকে আমরা এই এখানে যে ফরম্যাটটা আমরা দেখাচ্ছি, আহ, এখানে এফিসিয়েন্সি, সো সামিটের দেখেন, সামিট পাওয়ারের 2008 থেকে 12 তাদের ইনভেন্টরি ডেইস এর কি অবস্থা, they are efficiently managing inventory, or the number of days to process the inventory has gone up? What do you think? So এটা কিভাবে ক্যালকুলেট করা হচ্ছে? As I mentioned, এটা এখানে ফর্মুলাটা দেওয়া আছে, আমি একটু করে আপনাকে চেক করে দেখাচ্ছি এটা কিভাবে করা হয়েছে। B10 ওভার P11। B10 মানে হচ্ছে ব্যালেন্স শিটের 10 নম্বর সার্কেলটা, সেলটা। আর P11 মানে হচ্ছে এই যে প্রফিট এন্ড লস অ্যাকাউন্টের নাম্বার 11 রোটা। আমরা B10 আগে যাই। B10 হোয়াট ডু ইউ এক্সপেক্ট, এটার জন্য কি কি হতে হবে বলেন তো? ইনভেন্টরি ডেজ এ নিউমারেটরে কি থাকে, আমাকে একটু ক্যাশ ফ্লো কেমন কমেন্ট বক্সে লিখেন কি হবে। B10 আমরা একটু দেখে আসি। ইনভেন্টরি B10, এই যে ইনভেন্টরি B10। আর P11 এ কি আছে? P11 আছে কস্ট অফ সেলস। P11 এ কি আছে? কস্ট অফ সেলস। এটাকে তারা কিসে নিয়ে আসছে? ইনভেন্টরি ডেইস এ নিয়ে আসছে। সো এটা আরেকটা ওয়ে, বাট আমরা যেটা বলেছি সেটাও সেটা রিকমেন্ডেড, এটা ইউজ করবেন। আমরা টেক্সটে যেটা আছে সেটাই দেখিয়েছি। এই যে আপনি প্রথমে আপনার ইনভেন্টরি ক্যালকুলেট করবেন লাইক দিস, ইনভেন্টরি টার্নওভার, এই যে কস্ট অফ সে গুডস সোল্ড অ্যাভারেজ ইনভেন্টরি, তারপরে এই ইনভেন্টরি টার্নওভার কে 365 কে ইনভেন্টরি টার্নওভার দিয়ে ডিভাইড করবেন। সো এখন আমরা যদি জাস্ট একটু নাম্বার গুলোর দিকে তাকাই, in terms of inventory in days, Summit is taking more time over the years to process the inventory. So what do you think? What might be the inventory for Summit Power? কি কি ইনভেন্টরি থাকতে পারে পাওয়ার কোম্পানির জন্য? Do you have any idea? So Bangladesh power sector mostly based on what? They manufacture or they produce the power based on what? Well, so you're taking more time to process your inventory. Trade receivable in days, এটা কি অবস্থা? এটা it has become double almost in 4 years. Creditor days, uh, the trend is you are taking more time. Okay, এটাতে আমরা যাচ্ছি না। এখানে আমাদের অ্যাসেট টার্নওভার থাকার কথা। দিস ওয়ান। সো ইউ সি এর পরেরটা। সো হোয়াট ডু থিঙ্ক, হ্যাজ সামিট বিকাম সাকসেসফুল টু make the performance better in terms of asset turnover to generate more sales from single dollar of asset, or it is in very narrow range? সে খুব বেশি কি করতে পারে নাই, আগে ছিল 26 এখন 28, বাট কিছুটা লং রানে কি করতে পেরেছে, কিছুটা এফিসিয়েন্সি বাড়াতে পেরেছে, পার ডলার অ্যাসেট থেকে মোর ডলার কি পাচ্ছে, সেলস পাচ্ছে। ঠিক আছে, আচ্ছা। সো এরপরে রেশিও কি আছে? এরপরে রেশিও আমরা বলছি লিকুইডিটি। অ্যাজ আই মেনশন, লিকুইডিটি কি ইন্ডিকেট করে?
ভেরি স্পেসিফিক, ফার্মস এবিলিটি টু পে দ্য শর্ট টার্ম লায়াবিলিটিস। তো এগুলো আমরা কিভাবে মেজার করি? আমাদের কারেন্ট রেশিও থাকে, কুইক রেশিও থাকে, ক্যাশ রেশিও থাকে। So আমরা একটা একটা দেখার চেষ্টা করি। কারেন্ট রেশিও ইজ এ ব্রডার টার্ম। এখানে আমরা কোম্পানি তার কারেন্ট লায়াবিলিটিস, এটা কারেন্ট অ্যাসেট দিয়ে কতটুকু পে করতে পারবে, কতটুকু ক্যাপাবিলিটি আছে, এটা আমরা অ্যাসেস করি। তার শর্ট টার্মে যে বিলস গুলো আছে, ফর এক্সাম্পল আমরা সামিটের ক্ষেত্রে তার বিলস গুলো দেখি। So, আমাদের এখানে তার ব্যালেন্স শিটে আমরা কারেন্ট অ্যাসেটের মধ্যে কি কি রেখেছি দেখেন। এই যে মার্কেটেবল সিকিউরিটিজ, ক্যাশ এন্ড ডিপোজিট, এগুলোকে সাম সাম করেছি, কারেন্ট অ্যাসেট পাওয়া গেছে। আর এই যে ট্রেড এন্ড আদার পেয়াবলস, আদার ক্রেডিটর, শর্ট টার্ম ব্যাংক লোন, আদার ক্রেডিট লায়াবিলিটিস, এগুলোকে সাম করেছি, আমরা কারেন্ট লায়াবিলিটিস পেয়েছি। সো কোম্পানি কিন্তু তার ব্যালেন্স শিটে স্পেসিফাই করে দিবে তার কারেন্ট অ্যাসেট কোনগুলো, কারেন্ট লায়াবিলিটিস কোনগুলো। সো কারেন্ট রেশিও কিভাবে ক্যালকুলেট করতে হবে? এই যে কারেন্ট অ্যাসেটের যে নাম্বারটা, সেটা কারেন্ট লায়াবিলিটিস দিয়ে ডিভাইড করতে হবে। সো রেশিওস আপনি যদি দেখেন, এই যে কারেন্ট রেশিও, এটা 0.879060 1.32 2.17, what does it indicate? It indicates, for example, 2.17, 2012 সামিটের $1 কারেন্ট লায়াবিলিটি পেমেন্ট করার জন্য তার কি ছিল, $2.17 কারেন্ট অ্যাসেট ছিল। সো ইট ইজ অবভিয়াসলি গুড থিং, বাট টু হাই ইজ নট এ গুড থিং। এখন সে যদি বলে যে না, আমার $1 কারেন্ট লায়াবিলিটি সেটেল করার জন্য $5 কারেন্ট অ্যাসেট আছে, ইটস নট অবভিয়াসলি গুড থিং, বিকজ কারেন্ট অ্যাসেটে যে অ্যাসেট গুলো থাকে, দিস আর নট ইনকাম জেনারেটিং অ্যাসেট। এই যে ব্যালেন্স শিটে আপনি দেখেন, এখানে আপনি অ্যাসেট ফেলে রেখেছেন কোথায়, দিস। এখন এখান থেকে কোনো ইনকাম আসে? রিসিভেবলস থেকে কোনো ইনকাম আসে? ইনভেন্টরি থেকে কোনো ইনকাম আসে? ডিরেক্টলি কোনো ইনকাম আসছে না। সো ইউ ডোন্ট ওয়ান্ট টু লক মোর অফ ইউর অ্যাসেট হয়ার নন ইনকাম জেনারেটিং অ্যাসেট। আচ্ছা, এখন দেয়ার আর সাম কারেন্ট অ্যাসেট হুইচ মাইট নট বি ডিরেক্টলি অর কুইকলি কনভার্টেবল ইন্টু ক্যাশ। সো আমরা কুইক রেশিওতে ওই আইটেমটাকে স্কিপ করি। সো কারেন্ট অ্যাসেটটা, মোর স্পেসিফিক্যালি আমরা ইনভেন্টরি, ইট টেক্স টাইম টু সেল দ্য ইনভেন্টরি অ্যান্ড গেট দ্য ক্যাশ। তো আমরা ইনভেন্টরি বাদ দিয়ে যখন এই রেশিওটা ক্যালকুলেট করি, সেম রেশিও, তখন আমরা এটাকে বলি কুইক রেশিও। সো দ্য ইন্টারপ্রিটেশন ইজ ভেরি মাচ সেম। আর এখানে আবার কুইক রেশিওতে রিসিভেবলস কে যদি আমরা স্কিপ করি, দ্যাট মিনস রিসিভেবলস ইজ লেস লিকুইড দেন মার্কেটেবল সিকিউরিটিজ, বাট মোর লিকুইড দেন দ্য ইনভেন্টরি। তার মানে রিসিভেবলস কে আপনি ক্যাশে কনভার্ট করতে পারেন, বাট ইনভেন্টরি চেয়ে আপনার কম সময় লাগে, বাট মার্কেটেবল সিকিউরিটিজ এর চেয়ে বেশি সময় লাগে। So, আমরা যখন মোস্ট লিকুইড আইটেমস গুলো নিয়ে থাকি, ক্যাশ আর মার্কেটেবল সিকিউরিটিজ, আপনি বাজারে ট্রেড অর্ডার দিবেন, সাথে সাথে আপনার ট্রেড হয়ে যাবে, আপনি ক্যাশ পেয়ে যাবেন, আপনার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। বাট ইনভেন্টরি রিসিভেবলস ইজ নট ইন দ্যাট ওয়ে ইট ওয়ার্কস। ইট টেক্স টাইম, কুইক রেশিও। সো আপনি খুব ফাস্ট একটা প্রসেস চাচ্ছেন যে ইন টার্মস অফ ক্যাশ, আমি ক্যাশ রেশিও আমি কতটুকু লিকুইডিটি বেটার কন্ডিশন আছে। সো এটা যখন করা হচ্ছে, সো দিস ওয়ান, না, এখানে কুইক রেশিওটা করা হয়েছে, ক্যাশ রেশিওটা করা হয় নাই। সো এটাতে আপনি বেটার অর মোস্ট লিকুইডিটির বেসিসে দেখতে চাচ্ছেন। সো ক্যাশ রেশিওতে আপনি বললেন যে আমার $1 কারেন্ট লায়াবিলিটি এগেনস্ট আমার $1 ক্যাশ অ্যাসেট আছে। সো দিস আর নন এজ দ্য ক্যাশ অ্যাসেট। নেক্সট ওয়ান ইজ দ্য ডিফেন্সিভ ইন্টারভাল রেশিও। সো এখানে আমরা কি ইন্ডিকেট করি? দ্য আইডিয়া ইজ দ্যাট এখানে আমরা দেখার চেষ্টা করি আমার অ্যাভারেজে প্রতিদিন যেই খরচ হচ্ছে, অ্যাভারেজ ডেইলি এক্সপেন্ডিচার্স, এটা আমি আমার যে কুইক অ্যাসেট গুলো আছে, এগুলো দিয়ে কতদিন মেক আপ করতে পারবো, এটাকে আমরা বলি ডিফেন্সিভ ইন্টারভাল রেশিও। সো আমার লিকুইড অ্যাসেট দিয়ে আমি দৈনিক খরচগুলো কতদিনের জন্য পেমেন্ট করতে পারবো। সো আমার খরচের একটা দৈনিক হিসাব আছে, কিভাবে আমরা সেটা করি? সে আমার কস্ট অফ গুডস সোল্ড, সেলিং, জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস, রিসার্চ ডেভেলপমেন্ট, এই যে খরচগুলো হয়,
এই খরচগুলো আমরা কোথায় দেখাই? এই যে এখানে আমাদের ইনকাম স্টেটমেন্ট আছে, সেই যে কস্ট অফ সেলস, বিগ এক্সপেন্স, এডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এটা আপনি অফ রাখতে পারবেন না, এটাগুলো আপনার করে যেতে হবে। সো এটা একটা, সে কোয়ার্টারলি হচ্ছে আপনার এটা, বা এনুয়াল হচ্ছে এই খরচটা। So আপনি এনুয়াল খরচকে যদি আপনি 365 দিয়ে ডিভাইড করেন, বা কোয়ার্টারলি খরচকে যদি আপনি 120 ডেজ দিয়ে ডিভাইড করেন, আপনি কি পেয়ে যাবেন? পার ডে খরচ পেয়ে যাবেন। সো পার ডে খরচকে যদি আপনি কি করেন, এই যে লিকুইড অ্যাসেটস দিয়ে ডিভাইড করেন, আপনি বুঝে যাবেন যে আমি আমার যে লিকুইড অ্যাসেটস গুলো আছে, কোন লিকুইড অ্যাসেটস গুলো, এই যে কুইক অ্যাসেটস গুলো, কত দিনের খরচ আমি মেক আপ করতে পারবো। দ্যাট ইজ কল্ড দ্য ডিফেন্সিভ ইন্টারভাল। নেক্সট ওয়ান ইজ দ্য ক্যাশ কনভার্সন সাইকেল। দ্য আইডিয়া ইজ দ্যাট আমি আহ, আপনার টোটাল একটা প্রসেস আমাকে ফলো করতে হচ্ছে। হাউ? আমি সাপ্লায়ার্স থেকে ইনভেন্টরি পারচেস করি ক্রেডিটে, সে আমি 30 দিন পরে পেমেন্ট করি। সাপ্লায়ার্স কে পারচেস করার পর থেকে 30 দিন পরে পেমেন্ট করি। আমি ইনভেন্টরি নিয়ে আসলাম, ইনভেন্টরি নিয়ে আসার পরে আমি এটা আমার সেলসে রাখলাম। আমার সময় লাগলো 45 ডেজ ইনভেন্টরি বিক্রি করতে। তাহলে ইনভেন্টরি যেদিন নিয়ে আসলাম সেদিন থেকে 45 দিন সময় লাগলো বিক্রি করতে। আর তার মানে আমার ইনভেন্টরি প্রসেসিং এ থাকলো কতদিন? 45 ডেজ। আর যেদিন আমি বিক্রি করলাম, আমি ক্রেডিট সেলে বিক্রি করলাম, আমি রিসিভাবলস থেকে কালেক্ট করি, আমার সময় লাগে 15 ডেজ। তাহলে এই টোটাল প্রসেসিং, এটাকে আমরা সামারি করি। সামারি করে আমরা দেখার চেষ্টা করি যে হাউ লং ইট টেক টু গেট দ্য মানি ব্যাক after processing the inventory and selling the inventory to the customer, and এখান থেকে আমরা যে আমার সাপ্লায়ার্স কে পেমেন্ট করি, মাঝখানে আমার কতদিন সময় লাগে, এটাকে আমরা ক্যালকুলেট করি ক্যাশ কনভার্সন সাইকেল দিয়ে। ফর এক্সাম্পল, আমি যে নাম্বারগুলো বলেছি একটু ম্যাচ করেন। ডেইজ সেলস আউটস্ট্যান্ডিং, এটা হচ্ছে আমার, আমি যে ক্রেডিট সেল করেছি সেখানে কতদিন আমি কালেক্ট করেছি, এখানে কত নাম্বার, কতদিন বলেছিলাম আমি? 15 দিন বলেছিলাম। আচ্ছা, প্লাস ডেইজ অফ ইনভেন্টরি অন হ্যান্ড, আমি বলেছি আমি পারচেস করার পর থেকে আমার অ্যাভারেজে ইনভেন্টরি আমার কাছে কতদিন থাকে। একটু আগে আমরা ক্যালকুলেট করছিলাম না ইনভেন্টরি ইন ডেইজ, সেই নাম্বারটা, এটা হচ্ছে এই 45 ডেজ। আর এখানে আমি বলেছি যে রিসিভেবলস থেকে আমি কালেক্ট করতে 15 দিন সময় দিচ্ছি। 15 দিন প্লাস 45 কত হলো? 60। আর নাম্বার অফ ডেজ অফ পেয়েবলস, আমি পেয়েবলস কে পেমেন্ট করি কত দিনে? 30 দিনে। সো 60 মাইনাস 30, 30 হচ্ছে আমার ক্যাশ কনভার্সন সাইকেল। সো হোয়াট ইজ দিস? ইটস দ্য লেংথ অফ টাইম টু টার্ন দ্য ক্যাশ ইনভেস্টমেন্ট ইন ইনভেন্টরি ব্যাক ইনটু ক্যাশ। মানে আমি এখানে কি আমার ক্যাশ ইনভেস্টমেন্ট হয়েছিল কিনা, এই যে আমি রিসিভেবলস এ টাকা আমার আটকে আছে, সে আমার কাছ থেকে বাকিতে টাকা নিয়ে গেছে, তার মানে আমি এখানে ইনভেস্ট করেছি। ইনভেন্টরি কিনে আমি রেখে দিয়েছি, আমি এখান থেকে কোনো ইনকাম পাচ্ছি না, আইল বি এক্সপেক্টিং যে আমি এটা সেল করলে আমি ইনকাম পাবো। তো এখানে আমার ইনভেস্টমেন্ট আছে, so আমার এখানে ক্যাশ ইনভেস্টমেন্ট আছে। আর আমি এখানে ইনভেস্টমেন্ট না, আমি এখানে থেকে ক্যাশ সাপ্লাই পেয়েছি কার কাছ থেকে? পেয়াবলস যখন আমার কাছে বাকিতে সাপ্লাই করেছে তখন। সো আমি এই ক্যাশটা আমার কাছে কখন নিতে পারবো? যখন আমি আমার পেয়াবলস কে ক্লিয়ার পেমেন্ট সেটেল করে দেবো, তখন তারপর আমি নিতে পারবো। সো এটাতে আমার সময় লাগছে ক্যাশ কনভার্সন সাইকেলের সময়টাকে। সো অবভিয়াসলি আপনি এটাকে চাইলে বাড়াতে পারেন, কমাতে পারেন, এখন দুইটারই কনসিকুয়েন্সেস আছে। সো আমাদেরকে ফলো করতে হবে যে ইন্ডাস্ট্রিতে অ্যাভারেজে ক্যাশ কনভার্সন সাইকেল কেমন লাগে। ওকে, নেক্সট ওয়ান ইজ দ্য সলভেন্সি রেশিও। অ্যাজ আই মেনশন, যে এখানে আমরা কি ইন্ডিকেট করি? আমরা লং টার্ম আমাদের যে লায়াবিলিটিস আছে এটা সেটেল করতে আমরা আমাদের ক্যাপাবিলিটি কেমন সেটা আমরা টেস্ট করি হচ্ছে সলভেন্সি রেশিও দিয়ে। তো সলভেন্সি রেশিওতে আমাদের ডেট রেশিও আছে, কাভারেজ রেশিও আছে, দুটো ফ্লেভার। সো ডেট রেশিও ইজ মোর লাইক, আমরা একটু আগে লিকুইডিটিতে যে রেশিওস গুলো দেখছিলাম, আপনার কারেন্ট রেশিও, কুইক রেশিও, তারপর ক্যাশ রেশিও, এগুলোর মতো, যেখানে আমরা বলছিলাম যে $1 কারেন্ট লায়াবিলিটি সেটেল করার জন্য আমার কত ডলার কারেন্ট অ্যাসেট আছে, এরকম। আর যেগুলো কাভারেজ রেশিও, এগুলো মোর লাইক আমার আর্নিংস এর উপর বেসিস করে বলা হয়, যে আমার সে ইন্টারেস্ট এক্সপেন্স আছে 10 টাকা, আর আমার এই আর্নিংস বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্সেস আছে 40 টাকা। সো 10 টাকা ইন্টারেস্ট এক্সপেন্স বিয়ার করার জন্য আমার 40 টাকা ক্যাপাসিটি আছে। সো দ্যাট ইজ মোর লাইক দ্য কাভারেজ রেশিও। সো আমরা একটু ডেট রেশিও গুলোর সাথে ফ্যামিলিয়ার হই। অ্যাজ আই মেনশন,
ডেট টু ইকুইটি রেশিও যখন আমরা বলি, obviously it reflects that how leveraged you are. সো যত নাম্বার গুলো হাই হবে তত আমরা বুঝতে পারবো যে আমি হায়ার লিভারেজড, আর নাম্বার গুলো যত লোয়ার হবে আই উইল বি ইন্ডিকেটিং আমি ততটুকু কম লিভারেজড। সো ডেট টু ইকুইটিতে আপনি দেখেন নিউমারেটর হবে টোটাল ডেট আর ডিনোমিনেটর হবে টোটাল শেয়ার হোল্ডার্স ইকুইটি। তো দ্য কনফিউশন অ্যারাইজেস যে আমি টোটাল ডেটে কি নিব। সো টোটাল ডেটে আমাদের ডেফিনিশন অ্যানালিস্ট অ্যানালিস্ট ভেরি করে, বাট আমরা যেটা রিকমেন্ড করি সেটা হচ্ছে আপনি ওই ডেট গুলো নিবেন ইন্টারেস্ট বিয়ারিং লং টার্ম এন্ড শর্ট টার্ম ডেট, সেটাকে আপনি টোটাল ডেটে নিবেন। যে ডেট গুলো ইন্টারেস্ট বিয়ারিং না সেগুলোকে আপনি এখানে আনবেন না। ওকে। আবার কিছু অ্যানালিস্ট যেটা করে সেটা হচ্ছে সে টোটাল লায়াবিলিটিস কে নিয়ে নেয়। তো সেখানে কি থাকতে পারে, সেখানে নন ইন্টারেস্ট বিয়ারিং কারেন্ট লায়াবিলিটিস থাকতে পারে, ট্রেড পেয়াবলস থাকতে পারে। আবার কেউ কেউ যেটা করে আপনার এখানে ডেটটা নেট ডেট হিসেবে নেয়। কারণ আমার পুরোটা তো ডেট না, মানে আমার নেট ডেটের হিসাব হচ্ছে আমি টোটাল ডেট থেকে আমি আমার এগুলো দিয়ে তো আমি কিছু ডেট পেমেন্ট করতে পারবো, ক্যাশ দিয়ে কিছু পেমেন্ট করতে পারবো, ক্যাশ ইকুইভ্যালেন্ট দিয়ে কিছু পেমেন্ট করতে পারবো, মার্কেটেবল সিকিউরিটিজ বিক্রি করে কিছু পেমেন্ট করতে পারবো। তো আমি টোটাল ডেট থেকে এই নাম্বার গুলো মাইনাস করে আমি নেট ডেট ক্যালকুলেট করি। তো আপনাকে যেটা যে ওয়েতে ক্যালকুলেট করতে বলা হবে সেই ওয়েতে আপনি ক্যালকুলেট করবেন। আর আপনি যদি আপনার স্পেসিফিক আপনি যদি কোনো মেনশন না থাকে তখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে টোটাল লায়াবিলিটিস ডিভাইডেড বাই টোটাল ইকুইটিটা করতে পারেন, অথবা ইন্টারেস্ট বেয়ারিং লং টার্ম শর্ট টার্ম ডেট এভাবে করতে পারেন। বাট আপনাকে একটু মেনশন করে দিতে হবে যে আপনি কোন ডেফিনেশন ফলো করেছেন। আরেকটা ডেফিনেশন হচ্ছে ডেট টু ক্যাপিটাল ডেট রেশিওর। সেখানে আমরা ক্যাপিটাল ক্যাপিটাল গুলো নিয়ে আসি। So আমার ক্যাপিটাল কিন্তু শুধু ইকুইটি না, আমার ক্যাপিটাল কিন্তু ডেটও আমার ক্যাপিটাল হতে পারে। সো টোটাল ডেট টোটাল শেয়ার হোল্ডার্স ইকুইটি হয় তখন ডিনোমিনেটর। আচ্ছা, আরেকটা ডিফারেন্ট ডেট রেশিও হচ্ছে টোটাল ডেট ওভার টোটাল অ্যাসেটস। সো আরেকটা ফাইন্যান্সিয়াল লিভারেজ যখন আমরা বলি তখন আমরা কিন্তু আবার এরকম ডেটকে উপরে রাখি না। ফাইন্যান্সিয়াল লিভারেজ যখন আমরা বলি, লিভারেজ শব্দটা যখন থাকে তখন আমরা বলি টোটাল অ্যাসেটস ওভার টোটাল ইকুইটি। সো আইডিয়া ইজ দ্যাট সে আমার টোটাল অ্যাসেট ফাইন্যান্সিয়াল লিভারেজ হচ্ছে $5। তো আইডিয়া হচ্ছে টোটাল অ্যাসেট হচ্ছে 5 আর টোটাল ইকুইটি হচ্ছে 1। সো এই গ্যাপটা যত বেশি তার মানে আমি তত বেশি লিভারেজ ইউজ করছি, এই গ্যাপটা যত কম তত আমি কম লিভারেজ ইউজ করছি। সো $5 অ্যাসেট আর $1 ইকুইটি মানে হচ্ছে $4 আসছে কোত্থেকে, ডেট থেকে আসছে। আর আমি যদি এটা বলি 2.5, তার মানে হচ্ছে 2.5 আসছে আপনার মানে 5 হচ্ছে আমার টোটাল অ্যাসেট, 2.5 হচ্ছে কি টোটাল ইকুইটি, তাহলে আমার ফাইন্যান্সিয়াল লিভারেজ হবে কি 2। তো যত আমি কম ইকুইটি ইউজ করব তত আমার ফাইন্যান্সিয়াল লিভারেজ বেশি হবে, যত আমি বেশি ইকুইটি ইউজ করব তত আমার ফাইন্যান্সিয়াল লিভারেজ কি হবে, কম হবে। এখানে কোনো রাইট আর রং আনসার নাই। ইন জেনারেলি স্পিকিং, দ্য হায়ার দ্য লিভারেজ, it is riskier for the company in terms of leverage, but you have to confirm the company industry. Some companies are very likely to use more leverage, some companies are less likely to use the leverage. আর কাভারেজ রেশিওতে যেটা আছে আমি বলছিলাম একটু আগে, আর্নিংস বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্সেস ডিভাইডেড বাই ইন্টারেস্ট পেমেন্ট। ফর এক্সাম্পল, আমি একটু সামিটে যাচ্ছি, নাম্বার দেখাই। আমি এখানে আপনার এই যে ফাইন্যান্স কস্ট, ইট ইজ এন ইন্ডিকেশন অফ ইন্টারেস্ট এক্সপেন্স। আমার এখানে 642 মিলিয়ন টাকার ফাইন্যান্স কস্ট আমাকে পেমেন্ট করতে হবে। আর এখানে আমার আর্নিংস বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্সেস, এটা আমি এখানে ক্যালকুলেট, এখানে এই যে প্রফিট আফটার ফাইন্যান্সিয়াল আইটেমস আর প্রফিট ফ্রম অপারেশনস। আচ্ছা, সিম্পলিস্টিক্যালি স্পিকিং আমি এই নাম্বারটা মানে ইন্টারেস্ট এন্ড ট্যাক্সেস আমি যেখানে বাদ দিই নাই, এই নাম্বারটাকে আমরা আর্নিংস বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্সেস কাউন্ট করতে পারি। বাট এখানে আমার একটু অ্যাডজাস্টমেন্ট লাগবে, সেটা হচ্ছে এই যে এখানে ইনভেস্টমেন্ট ইনকাম একটা নাম্বার দেখছেন, এই নাম্বারটা আমার এই আইটেমের সাথে অ্যাড করতে হবে। সো আমি ধরে নিলাম যে আমার এখানে 3200 একটা নাম্বার আসবে। সো 3200, এটা হচ্ছে আর্নিংস বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্সেস, আর আমার ইন্টারেস্ট এক্সপেন্স কত, 642। সো আমি যখন এখানে 642 রাখলাম, সো নাও ইউ সি যে আমার আর্নিংস বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স এর এগেনস্ট আমার 642 ইন্টারেস্ট এক্সপেন্স যখন আমি দিলাম, আমি কি কি মিনিং পাচ্ছি এখানে, আমার প্রতি ডলার ফাইন্যান্স কস্ট এগেনস্ট আমার $5 কি আছে,
আর্নিংস বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স মানে ক্যাপাবিলিটি আছে পেমেন্ট করার। সো আপনি যদি দেখেন যে কোনো কোম্পানির এই ক্যাপাবিলিটিটা 0.8, তার মানে তার $1 ইন্টারেস্ট এক্সপেন্স বিয়ার করার মতো কি নাই, আর্নিংস এভেলেবল নাই। সো দ্যাট ইজ হাউ ই interpret the interest coverage. Next one is debt to EBITDA. So EBITDA is a proxy of cash flow. আমরা একটু আগে এবিট ক্যালকুলেট করেছি। সো এবিট এর সাথে যদি আমি ডেপ্রিসিয়েশন এন্ড অ্যামortization-টা যোগ করে দিই তাহলে আমি এবিটটা পাই। সো টোটাল ডেট ওভার এবিটটা, এটা দিয়ে আমরা কি ক্যালকুলেট করি, ডেট টু এবিটটা রেশিও। সো এটাও সেম, এবিটটা যদি আমার কি হয়, বেশি হয়, তাহলে আমার ডেট পেমেন্টের ক্যাপাবিলিটি ভালো হবে। আর যদি এবিটটা কম হয় তাহলে টোটাল আমার ডেট পেমেন্ট করার ক্যাপাবিলিটি কম হবে। তো এই রেশিওটা আমার যত কম হবে, তার মানে এবিটটা বেশি আছে, আমি পেমেন্ট করতে পারবো, এটা আমার জন্য বেটার। ফিক্সড চার্জ কাভারেজ। সো আমরা আগের যে ইন্টারেস্ট কাভারেজ দেখেছি, এখানে আমরা লিজের পেমেন্টটাকে ইগনোর করি। সো এখানে আমরা লিজের পেমেন্টটাকে ইনক্লুড করি, যে আর্নিংস বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্সেস করেছি, প্লাস আমাদের কি করতে হবে, লিজ পেমেন্টের জন্য আমি কত পেমেন্ট করব সেটা। এখানে লিজ পেমেন্টটা সেপারেটলি আমরা করি নাই, ফাইন্যান্স কস্টের মধ্যে থাকতে পারে, নাও থাকতে পারে। সো লিজ পেমেন্টটাকে আমরা এখানে প্লাস করি, আবার ডিনোমিনেটর আমরা লিজের ব্যাপারটা পেমেন্ট করি। সো আমরা ইন্টারেস্টের সাথে যখন আমরা লিজ অ্যাড করি তখন আমরা এটাকে ফিক্সড চার্জ বলি। সেটা যদি 10 আসে, ইট ইন্ডিকেটস দ্যাট পার ডলার অফ ফিক্সড চার্জ আমার 10 টাকা পেমেন্ট করার মধ্যে কি আছে, ক্যাপাবিলিটি আছে। আর প্রফিটেবিলিটি রেশিও, দিস আর ভেরি মাচ সিম্পল। এখানে নেট প্রফিট মার্জিন আছে, গ্রস প্রফিট মার্জিন আছে, প্রত্যেকটার সাথে আমরা ফ্যামিলিয়ার। সো অল টুগেদার দিস রিফ্লেক্টস হাউ প্রফিটেবল মাই ফার্ম ইজ। এখানে প্রি ট্যাক্স মার্জিন, এটা আর্নিংস বিফোর ট্যাক্সেস ডিভাইডেড বাই রেভিনিউ, এটা একটু স্লাইটলি আনইউজুয়াল। হুইচ আর মোর ইউজুয়াল, হুইচ আর মোর কমনলি ইউজ, নেট প্রফিট মার্জিন আমরা নেট ইনকামকে রেভিনিউ দিয়ে ডিভাইড করি। ইফ আই ওয়ান্ট টু শো ইউ দ্য সামারি ফ্রম, এখানে আমরা প্রফিট আফটার যেটা অপারেশন, এই যে প্রফিট ফর দ্য পিরিয়ড, আপনি যদি সামিটের প্রফিটেবিলিটি নেট প্রফিট মার্জিন দেখতে চান, ইউ সি যে হাউ প্রফিটেবল দ্য কোম্পানি ইজ। এখানে প্রফিটেবিলিটি, এই যে নেট অপারেটিং প্রফিট, এই যে প্রফিট বিফোর ট্যাক্স, এখানে অনেকগুলো ডেফিনেশন আছে, আমরা শীটটা দিয়ে দিব। সো ইউ সি দ্যাট দিস কোম্পানি ইজ ভেরি মাচ প্রফিটেবল ইন টার্মস অফ প্রফিট বিফোর ট্যাক্স, ইউ সি দ্যাট ভেরি গুড পার্সেন্টেজ। ঠিক আছে। সো এটা আগের পিকচার, রিসেন্ট পিকচার ভালো না। তখনকার সময় অনেক ভালো ছিল যখন কাজটা করা হয়েছে। আর রিটার্ন অন অ্যাসেট, সো আপনি টোটাল অ্যাসেট কোম্পানির আছে, সো আমি নেট ইনকামকে রিপ্রেজেন্ট করছি ইন টার্মস অফ টোটাল অ্যাসেট। সো আমার প্রতি ডলার অ্যাসেটের এগেনস্ট আমি কতটুকু প্রফিট করছি। সো অবভিয়াসলি এক্সপেক্ট দ্য হায়ার নাম্বার ইজ গুড। আর নেট ইনকামের এই ডেফিনেশনটা একটু ইমপিওর ডেফিনেশন। নেট ইনকামটা, এই ডেফিনেশনটা একটু ইমপিওর ডেফিনেশন, কারণ হচ্ছে এখানে নেট ইনকামটা আপনার, এটা অ্যাভেলেবল শুধুমাত্র শেয়ার হোল্ডার্স এর জন্য নেট ইনকাম। এখন অ্যাসেট তো শুধু শেয়ার হোল্ডার্সরা কিনে নাই, অ্যাসেট তো আপনার ডেট হোল্ডার্সরাও কিনেছে। সো উপরে আর নিচে নিউমিনেটর ডিনোমিনেটর কিনা কনসিস্টেন্ট না, সেই জন্য এটার একটা মডিফিকেশন হচ্ছে যে নিউমিনেটর আমরা কি অ্যাড করতে পারি, ইন্টারেস্ট এক্সপেন্স অ্যাড করতে পারি, যেটা ডেট হোল্ডার্সটা প্রাপ্য। আর নিচে যে টোটাল অ্যাসেট, এটা তো ডেট হোল্ডার্স আমাকে প্রোভাইড করেছে অ্যাসেট কেনার জন্য, ইকুইটি হোল্ডার্স আমাকে টাকা দিয়েছে অ্যাসেট কেনার জন্য। সো আমরা তখন এটা মোর অ্যাপ্রোপ্রিয়েট। আর এটা হচ্ছে একটু ইমপিওর ডেফিনেশন অফ আরওএ অর আরও এর জন্য। ঠিক আছে। সো আমরা যে রিমেইনিং কন্টেন্টস গুলো আছে সেটা আই থিঙ্ক আমরা পরের ক্লাসে দেখানোর চেষ্টা করব।